আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। আজকে হচ্ছে আমাদের জিকে লেকচার 1। তার আগে আমি জানতে চাচ্ছি আমার সাউন্ড, ভিডিও, স্লাইড এভরিথিং ইজ ওকে কিনা। যদি ওকে হয় আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া অল ওকে। ঠিক আছে, আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া সবকিছু ওকে কিনা। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাথে মনে হয় আমার প্রথম দেখা, আমি 1D তে মনে হয় আমার সাথে দেখা হয় নাই। 1A তে অনেক দেখা হয়েছে, বা 1A তে প্রচুর ক্লাস নিয়েছি, কিংবা অন্যান্য গ্রুপেও কম বেশি এসেছি, যে বিশেষ করে জিকে পড়াচ্ছি এখন যেহেতু। তোমাদের গ্রুপে হচ্ছে প্রথম দেখা। এছাড়াও তোমরা যদি এখানে কেউ মেডি ম্যাথ বা ডিইউতে থাকো, ওইখানে হয়তো আমার সাথে তোমাদের দেখা হয়েছে, তাই না? আচ্ছা, এনিওয়ে, আমার নাম হচ্ছে, যেহেতু আমার সাথে দেখা হয়নি তা আমার পরিচয় দিইনি। আমার নাম হচ্ছে মুবির ইবনে মকবুল। আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে, আর আমিও তোমাদের মতো মেডিকোর স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বলছে অল ওকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আমাদের জিকে লেকচার 1 এটা পড়তে গেলে আমি পড়ার আগে সবার আগে আমি কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো। দ্যাট ইজ, তোমরা অনেকে কোয়েশ্চেন করো যে ভাইয়া জিকে কিভাবে পড়বো। জিকে বইটা যখন আমরা ধরি, এক গাদা ইনফরমেশন, হিউজ হিউজ, মানে চাঙ্ক অফ ইনফরমেশন। তাহলে ভাইয়া এত হিউজ ইনফরমেশন আমরা কিভাবে পড়বো, বা আপনি কিভাবে পড়তেন, বা আপনার সিক্রেট রেসিপি কি ছিল? আচ্ছা, কত ভাইয়া, আমি জিকে জিনিসটাকে কখনো বার্ডেন মনে করে পড়ি নাই। ঠিক আছে, আমি জিকেটাকে অনেক ইন্টারেস্ট নিয়ে পড়তাম। তোমরা জানো মেডিকেল রিপ্রেজেন্ট টেস্টে জিকের মার্কস থাকে হচ্ছে 10, ইংলিশে থাকে হচ্ছে 15, টোটাল 25, তাই না? এবং এই যে 10 মার্ক, আর এই যে ইংলিশে 15 মার্কস, এই যে টোটাল 25 মার্কস, এই 25 মার্কস ডিফাইন করে দেয় তুমি আসলে কোথায় যাবা। কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো কিন্তু কম বেশি সবাই পারে। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বলে কম বেশি সবাই পারে। আচ্ছা, আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিলে শুরু করি, তাহলে যেটা হবে যে যেহেতু এই টাইমটা কিন্তু খুব সুন্দর একটা টাইম, সকাল এই রাত 8টা টাইমটা খুবই সুন্দর একটা টাইম। চারপাশে আবহাওয়াটা কিন্তু খুব বেশি তোমার গরমও না, খুব বেশি ঠান্ডাও না, ওই সময় পড়তে খুবই ভালো লাগে। ঠিক আছে, পড়ারই টাইম। আমার নিজের কাছে সকালবেলা ক্লাস করতে কিন্তু ভালো লাগে না, বা ক্লাস নিতেও ভালো লাগে না, কিন্তু এই টাইমটা আমার খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা কাম পরিবেশ, তাই না? আচ্ছা, এখন তোমরা আমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন দাও, তাহলে আমরা সুন্দর করে একসাথে, মানে ওরা আস্তে আস্তে আমরা অন্যান্য কথাগুলো বলে ফেলি। তো এটি 25 মার্কস, এটা এতটা ইম্পর্টেন্ট। এটা আসলে ডিফাইন করে যে আমি কি ঢাকা মেডিকেলে পড়বো, নাকি আমি কক্সবাজার মেডিকেলে পড়বো, নাকি আমি ঢাকার মধ্যে থাকবো, নাকি ঢাকার বাইরে চলে যাবো। কারণ আমি দেখেছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো কম বেশি সবাই কিন্তু পারে। ঠিক আছে, কম বেশি সবাই কিন্তু পারে। ঠিক আছে, কিন্তু এই জিকে, ইংলিশ এগুলাই কিন্তু ডিফারেন্স তৈরি করে দেয়। বাট তোমাদের মতো যখন আমি ছিলাম, তখন তখন আমরা কিন্তু জিকে সব পড়েছি, মানে জিকে বিশাল ইতিহাস পড়েছি। পরীক্ষার আগ দিয়ে হয়তো সার্কুলার আসলো, সার্কুলারে দেখলাম ওখানে লেখা বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ। বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ। মজার ব্যাপারটা হচ্ছে তোমাদের বড় জিনিসটা কন্টিনিউ হচ্ছে, তোমাদেরও সেম জিনিস, শুধুমাত্র ইতিহাসে মুক্তিযুদ্ধ পড়লেই হবে, এর বাইরে আর কিছু পড়তে হবে না। স্ট্রেট কথা, শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ এতটুকুই পড়ো, এর বাইরে ইন্টারন্যাশনাল বলো, যা যা বলো, কিচ্ছু পড়তে হবে না। তুমি শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ নিয়ে একটা সুন্দর কনসেপ্ট নিয়ে যাও। এছাড়াও তোমরা আমাদের রিসেন্ট সাম্প্রতিক জিকে তো পড়তেই হয়। এছাড়াও তুমি সেফ জোনে থাকার এক্সট্রা পড়তে পারো। যেমন ধরো, মানে জাতীয় বিষয় বলি, ঠিক আছে, জাতীয় প্রতীক, তারপরে হচ্ছে জাতীয় বিভিন্ন মনোগ্রাম, জাতীয় সঙ্গীত, জাতীয় সংসদ, তারপর হচ্ছে নির্বাচন ব্যবস্থা, এগুলো তুমি জাতীয় বিষয়গুলি অল্প করে সেটা পড়ে যেতে পারো। ঠিক আছে, এটা একটু তুমি সেফ জোনে থাকার জন্য। এমনিতে কোয়েশ্চেন কিন্তু টোটালি আসবে ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে। তুমি যদি 2019 সালের কোয়েশ্চেন দেখো, এরকমই দেখতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আজকে যেটা মূলত পড়বো, এই পড়াটা মূলত ইতিহাসের আমি ব্রিটিশ শাসনামলের আগ পর্যন্ত পড়াবো। আর জিকে ক্লাস নেবার আগে কিছু কথাবার্তা বলবো। দ্যাট ইজ, তোমাদের মধ্যে যখন আমি ছিলাম, আমি কিন্তু খুব বড় বড় করে টার্গেট করিনি, আমি কিন্তু ছোট ছোট টার্গেট করতাম। ছোট টার্গেট কিরকম? যখনই যে ভাইয়া বা আপুর ক্লাস করতাম, তখন ধরে নিতাম যে এই লেকচার থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টা এমসিকিউ ইনশাল্লাহ আসবেই। এবং আসলে কিন্তু তাই। যেমন ধরো, আজকে যদি আমি ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত যদি পড়াই, আমি ধারণা করতে পারি যে আজকে যেটুকু পড়াবো, এটুকু থেকে হয়তো বা 2 থেকে 3টা এমসিকিউ মাস্ট আসবেই। তোমার টার্গেট থাকবে
যে কোনো মূল্যে এই 2 থেকে 3টা এমসিকিউ যেন মিস না হয়। আচ্ছা, তো তো আমাদের এই টার্গেট থাকবে যে কখনোই যেন আমাদের এই 2 থেকে 3টা এমসিকিউ যেন কোনোভাবেই মিস না হয়, অর্থাৎ ক্লাসের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দকে আমরা ইম্পর্টেন্স দিয়ে পড়বো। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আমি যে ক্লাস নেই আমার কিছু সিগনেচার স্টাইল আছে, এটা হচ্ছে আমার নিজের স্টাইল। সেটা হলো আমি কখনো বই দেখে লেকচার দেই না, মানে বই অনুসারে লেকচার দেই না। দ্বিতীয়ত হচ্ছে আমি হচ্ছে কখনোই আমি হচ্ছে ক্লাস শেষে ক্লাসে অ্যানোটেটেড পিডিএফ আপলোড করি। অর্থাৎ তুমি যদি এখন সাধারণ জ্ঞান বইয়ের 44 থেকে 48 পৃষ্ঠা খুলো সামনে যদি রাখো দেখবা লেখার সাথে কিছু মিলতেছে না। কারণ হচ্ছে আমি তো পড়াই হচ্ছে আমার মতো করে নিজের রিসোর্স ঘুটে গুগল করে বিভিন্ন রিসোর্সে পড়াশোনা করে আমি আমার লেকচার রেডি করি, বুঝতে পারছো? এখন তুমি যদি ওইটা খুলতে যাও দেখবা কি হিসাবের মিলে না। কিন্তু তুমি বইটা পড়বা কখন পড়বা, ক্লাসটা যখন শেষ হবে বইটা খুলবা দেখবা বই সবকিছু পারো। ঠিক আছে, আমার লেকচারটা হচ্ছে এরকম। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমি ক্লাস শেষে অ্যানোটেটেড পিডিএফ আপলোড দিব। তার মানে তোমার এখন কি কি লাগবে? তোমার প্রথম কাজ হচ্ছে খাতা লাগবে, কলম লাগবে, আর হচ্ছে গভীর মনোযোগ লাগবে। তুমি যদি কোনো কিছু লিখতে মিস করো কোনো ভয় নেই, আমি যা যা বলছি সবকিছু আমি স্লাইডে লিখি এবং স্লাইডে এই যে লেখাটা সহ আমি কিন্তু ক্লাস নোট আকারে আপলোড দিয়ে দিই। তার মানে তোমার কাছে হচ্ছে এখন পূর্ণ মনোযোগ বা গভীর মনোযোগ দিয়ে ক্লাসটা করার। তো টার্গেট থাকবে এটাই যে আজকে আমি যেটা পড়ছি এটা কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3টা এমসিকিউ পরীক্ষা ইনশাআল্লাহ আসবেই। ওই 2 থেকে 3টা এমসিকিউ আমি পরীক্ষার হলে ইনশাআল্লাহ সুন্দর করে আনসার করে দিয়ে আসবো। আমার ওই 3 থেকে 3টা এমসিকিউ আমার কখনোই মিস যাবে না। তুমি সিমিলারলি ধরো ফিজিক্স ক্লাস করবা, ফিজিক্সে ধরো তুমি ভেক্টর চ্যাপ্টার পড়তেছো, এখান থেকে একটা এমসিকিউ ইনশাআল্লাহ আসবে। তোমার টার্গেট থাকবে এই ভেক্টর থেকে যদি একটা এমসিকিউ আসে সেই একটা এমসিকিউ আমাকে পারতে হবে। যদি এইভাবে লেকচার ওয়াইজ যদি আগাও ইনশাআল্লাহ অফকোর্স ভালো কিছু আসবে। ঠিক আছে, তোমার প্রথম ফোকাস হচ্ছে আজকের লেকচার এখন। ওকে, আচ্ছা এখন অনেক কথা হলো, তোমরা পড়াশোনা শুরু করব সাধারণ জ্ঞান বইয়ের 44 থেকে 48 পৃষ্ঠা। ঠিক আছে, এবং এখানে আমরা যেটা পড়বো মূলত প্রথমে পড়বো প্রাচীন বাংলার ইতিহাস, এরপর পড়বো হচ্ছে প্রাচীন বাংলার শাসনামল, তারপরে পড়বো হচ্ছে উপমহাদেশে মুসলিম শাসন, এবং ইউরোপীয়দের আগমন পড়বো, এটা হচ্ছে ব্রিটিশ শাসনামলের আগ পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এবং ক্লাস করার সময় আমরা ফুল স্ক্রিনে রাখবো, কমেন্ট সেকশনটাকে সোয়াইপ করে রাখবো, কোনো ইরেলেভেন্ট কমেন্ট করবো না, শুধুমাত্র কোয়েশ্চেন করার প্রয়োজন হলে এবং আমি কিছু জিজ্ঞাসা করলে সেটা রেসপন্স দিয়ে তোমরা কমেন্ট সেকশনটা ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সাথে হচ্ছে আমার প্রথম জিকে ক্লাস, হয়তো তোমাদের সাথে এই ব্যাচে আমার দেখা হয়নি, তো আমি একটা কমিটমেন্ট অ্যালিস তোমাদের দিতে পারি। তুমি যদি এই ক্লাসটা অ্যাটেন্টিভলি করো এই প্রথম জিকে ক্লাসটাই তোমার জীবনের বেস্ট জিকে ক্লাস হতে পারে। ঠিক আছে, প্রথমটাই তোমার জীবনের বেস্ট জিকে ক্লাস হতে পারে। সেটার জন্য কি প্রয়োজন? সেটার জন্য প্রয়োজন গভীর মনোযোগ আর কোঅপারেশন। জাস্ট ওয়েট এন্ড সি। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসটা সুন্দরভাবে শেষ করতে পারবো। আচ্ছা, প্রথমত আমরা প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে পড়াশোনা করব। ইতিহাস নিয়ে পড়তে গেলে আমাকে জানতে হবে ইতিহাসের জনককে। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ইতিহাসের জনক তাহলে কাকে বলা হয়? হেরোডোটাসকে। হেরোডোটাস হলেন একজন গ্রিক দার্শনিক। ঠিক আছে, তাকে ইতিহাসের জনক বলা হয়। হেরোডোটাসের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমরা জানতে পারি বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক গোষ্ঠী থেকে। ঠিক আছে, এবং বাংলাদেশের প্রাচীন জাতি গড়ে উঠেছে দ্রাবিড় থেকে। এখন এই দুটা শব্দ, একটা হচ্ছে বাঙালি আর একটা হচ্ছে বাংলাদেশি, এই দুটার মাঝে কিন্তু কিছু ডিফারেন্স আছে। বাংলাদেশি যখন আমি বলবো তখন আমরা বোঝা হচ্ছে বাংলাদেশ, যখন আমরা বলি কিনা বাঙালি তখন বোঝানো হয় বাংলাদেশ তো আছেই, এর সাথে সাথে ইন্ডিয়ার কিছু পার্ট কিন্তু চলে আসে, পশ্চিম বাংলা এটা কিন্তু আমাদের বাংলার পার্ট। তো জানা যায় বাঙালি ইন এ ব্রড সেন্স বাঙালিটা কিন্তু অস্ট্রিক গোষ্ঠী থেকে গড়ে উঠেছে। আচ্ছা, কিন্তু স্পেসিফিক্যালি যদি আমাকে বাংলাদেশ বলতে হয় তাহলে অস্ট্রিক গোষ্ঠীর একটা সাব টাইপ হচ্ছে দ্রাবিড়। অস্ট্রিক গোষ্ঠী একটা সাব টাইপ হচ্ছে দ্রাবিড়। এই দ্রাবিড় থেকে মূলত বাংলাদেশ গড়ে উঠেছে। তো তোমরা বলতে পারো ভাইয়া এখানে তো আমাদের প্যাচ লেগে যাবে, বাঙালি জাতি কি দ্রাবিড় নাকি অস্ট্রিক, কিংবা বাংলাদেশ এদিকে অস্ট্রিক নাকি দ্রাবিড়, প্যাচ লেগে যায়। মনে রাখো ভাইয়া যেখানেই প্যাচ সেখানেই আমরা, তোমাদের প্যাচ দূর করে দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে আছি। চমৎকার টেকনিক দেখো, চমৎকার টেকনিকটা হচ্ছে বাংলাদেশে দ আছে, দ্রাবিড়ে দ আছে, দ দ। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন আসলে তোমাকে খুঁজতে হবে কোথায় দ আছে। যদি বলে বাংলাদেশ, দেশের দ আছে, দ্রাবিড়ের দ আছে, বাংলাদেশ বলে দ্রাবিড়। ঠিক আছে, চমৎকার না?
বাংলাদেশ বলেই দ্রাবিড়, আর যদি বাঙালি বলে অস্ট্রিক। মজার ব্যাপার হচ্ছে এই কোশ্চেনটাই বিসিএস এর একটা কোয়েশ্চেন। ঠিক আছে, দেখো আমরা এখন মেডিকেল ক্লাস করে বিসিএস এর কোশ্চেনের আনসার দিতে পারি। ঠিক আছে, সেটা হলো কি বাংলাদেশের দেওয়া আছে, দ্রাবিড়া দেওয়া আছে, ইজিলি কিন্তু আনসার দিতে পারবো। বাঙালি বললে অস্ট্রিক, বাংলাদেশি বললে দ্রাবিড়। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশ, এটার যে মানচিত্র, ধরো এটা হচ্ছে আমার বাংলাদেশ, ঠিক আছে, এটা ধরো আমার মানচিত্র। আমরা কিন্তু এই যে বাংলাদেশকে অনেকগুলো অঞ্চলে ভাগ করি, যেটাকে আমরা বলতে পারি বিভাগ বা জেলা। ঠিক আছে, তো প্রাচীন বাংলা না এরকম ছোট ছোট বিভিন্ন অঞ্চলে ভাগ করা হতো। এই ছোট ছোট অঞ্চলগুলোর নাম ছিল হচ্ছে জনপদ। এই যে জনপদ, এই জনপদে অনেকগুলো, এক একটা জনপদে অনেকগুলো জেলা থাকতো। আবার অনেক সময় দেখা গেছে যে একটা জেলা দুইটা জনপদে আছে, এরকম হতে পারে যে একটা জেলা শেষে দুইটা জনপদে এক্সিস্ট করতেছে, এরকম কিন্তু দেখা যাচ্ছে, তাই না? তো জনপদ ব্যাপারটা একটু কমপ্লেক্স, যেটা কিনা আমরা একটু নেক্সট স্লাইডে পড়ি। তার আগে আমরা একটা ইম্পর্টেন্ট লাইন জেনে রাখি, সেটা হলো বাঙালি জাতির পরিচয় হচ্ছে, বাঙালি জাতি হচ্ছে একটা সংকর জাতি। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে বাংলার বিভিন্ন প্রাচীন জনপদ। আচ্ছা, তোমাদের কিন্তু ভাই বলেছি বই খোঁজা যাবে না, ঠিক আছে, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, বাংলার বিভিন্ন প্রাচীন জনপদ, একটু যদি বললাম যে বাংলাকে অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করা হচ্ছে, এই প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে জনপদ। তো এই জনপদগুলো অনেকগুলো নাম আছে, যেমন পুন্ড্র, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, রারো, হরিকেল, চন্দ্রদ্বীপ। এর মধ্যে এই যে পুন্ড্র যেটা, এটার পাশে ট্রিপল স্টার দাও, পুন্ড্রর পাশে ট্রিপল স্টার দিলাম। কারণ কি? কারণ পুন্ড্রকে বলা হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ। পুন্ড্রকে বলা হচ্ছে প্রাচীন, বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ। ঠিক আছে, এবং এই যে পুন্ড্র, এটা রাজধানী ছিল হচ্ছে পুন্ড্রনগর, যেখানে কিন্তু বগুড়ার মহাস্থানগড় অবস্থিত। ঠিক আছে, এবং অন্যান্য জনপদও কম বেশি ইম্পর্টেন্ট। এখন আমি জনপদ পড়ার আগে তোমরা আমাকে একটু বলবা যে তোমরা এখানে কে কোন জেলা থেকে ক্লাস করছো, তোমরা কে কোন জেলা থেকে ক্লাস করছো? সবাই এসে ঢাকা থেকে না, মানে ঢাকার বাইরে থেকেও আসছো। আমাকে একটু জানাও তোমরা কে কোন জায়গা থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছো, তোমরা যুক্ত হয়েছো, আমাকে একটু জানাও। ঠিক আছে, আচ্ছা, প্রথমত হলো জামিনুল ইসলাম জিশান ভাইয়া দিনাজপুর, মীর আবু আলবাব ভাই হচ্ছে নওগাঁ থেকে, সাদিয়া বিনতে জাহিদ কুষ্টিয়া, নাজিফা তাবাসসুম ফরিদপুর, জামালপুর, লাকি আক্তার কক্সেস বাজার। ওয়াও, তোমরা অনেক জায়গায় ক্লাস করছো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা, আমরা এখন দেখবো বিভিন্ন জেলাগুলোর নাম তোমরা পড়লাম, একটু পরে আমি জনপদ পড়াবো। জনপদ পড়িয়ে তোমাদের কাছ থেকে আমি আউটপুট নিব, তোমরা আসলে কে কোন জনপদকে বিলং করো। আগে এখন তোমরা তো জেলা কমেন্ট করলা, একটু পরে জনপদ পড়া শেষে তোমাদেরকে আমি বলবো তোমার জনপদ কমেন্ট করো। ঠিক আছে, আচ্ছা, অনেক গাজীপুর, বরিশাল সবই তো দেখে আসতেছে, চট্টগ্রাম। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদেরকে এই প্রত্যেক জনপদের কি জেলা আছে, এগুলো থেকে বারবার পরীক্ষা এমসিকিউ আসে, তাই আমাদের হচ্ছে এটা পড়তে হবে। তো আমরা কি করবো, একটা সুন্দর টেকনিক দিয়ে পড়বো। তো মজার ব্যাপারটা হচ্ছে আমরা এত বেশি ছন্দ পড়ি, এই ছন্দ বোনের একটা আরেকটা টেকনিক লাগে, এই ছন্দ বোনের একটা আরেকটা ছন্দ লাগে। পরীক্ষা হলে কি হয়, এই ছন্দ, পরীক্ষার হলে যেটা হয় আমরা এই ছন্দগুলোকে কিন্তু ভুলে যাই। ঠিক আছে, ছন্দই মনে থাকে না, আর পড়া মনে থাকবে কিভাবে? তাই আমি সবসময় যেটা করতাম, ছন্দগুলো এত ইজি ওয়েতে মনে রাখতাম, এত ইজি কোনো টেকনিক ইউজ করতাম, যাতে আমার এরকম কোনো প্রবলেমে পড়তে না হয়। তো প্রথম আমরা যেটা পড়বো জনপদ, সেটার নাম হচ্ছে বরেন্দ্র। ঠিক আছে, প্রথম যে জনপদটা পড়বো তার নাম হচ্ছে বরেন্দ্র। ঠিক আছে, বরেন্দ্র। আচ্ছা, বরেন্দ্র যে জনপদ, বরেন্দ্রকে তুমি যদি ভাগ করো, বরেন্দ্রের ভিতরে কি কি শব্দ আছে একটু বলো তো ভাইয়া, কমন সেন্স। বরেন্দ্রতে ব আছে, বরেন্দ্রতে র আছে, তারপর কি আছে, ন আছে, দ আছে, আবার একটা র আছে, তাই না? বরেন্দ্রতে কি কি আছে, ব, র, ন, দ, ড, এগুলোই তো আছে নাকি? আর আর বেশি কিছু আছে নাকি? তাহলে এবার আমি একটু একটু বিশ্লেষণ করি। এই বতে হয় হচ্ছে বগুড়া, রতে হয় হচ্ছে রাজশাহী, নতে হয় হচ্ছে নওগাঁ, দতে হয় দিনাজপুর,
আর আরেকটা রতে হয় রংপুর। ঠিক আছে, আরেকটা রতে হয় হচ্ছে রংপুর। তাহলে চমৎকার টেকনিক না? বরেন্দ্র নামের ভিতরেই জেলাগুলোর নাম আছে, বগুড়া, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, রংপুর। তাহলে আমাকে একটু কমেন্টে জানাতে টেকনিকটা তোমাদের কেমন লাগলো, অস্থির না? আচ্ছা ঠিক আছে, বরেন্দ্রের পরে আমরা জনপদটা পড়বো, সেটার নাম হচ্ছে পুন্ড্র। পুন্ড্র তো অলরেডি বলে ফেলেছি একটা, পুন্ড্রনগরে কি ছিল? বগুড়ার মহাস্থানগড়। তাহলে চোখ বন্ধ করে বলতে পারি পুন্ড্র তো ছিল হচ্ছে বগুড়া। ঠিক আছে, চোখ বন্ধ করে বললাম হচ্ছে পুন্ড্রতে ছিল হচ্ছে বগুড়া। এছাড়াও পুন্ড্রতে আরো দুইটা আছে, একটা রাজশাহী, একটা হচ্ছে দিনাজপুর। বগুড়ার পর রাজশাহী এবং হচ্ছে দিনাজপুর। বলছো ভাই অস্থির, আচ্ছা অসম, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। পুন্ড্রতে হচ্ছে বগুড়া, রাজশাহী এবং হচ্ছে দিনাজপুর। বগুড়া, রাজশাহী এবং দিনাজপুর। ঠিক আছে, আচ্ছা বরেন্দ্র গেল, পুন্ড্র গেল, এরপর হচ্ছে আমাদের সমতট। সমতট, সমতট আমরা মনে রাখি এভাবে, সমতট সমান সমান সমকোণ। সমকোণ। কতে হয় হচ্ছে কুমিল্লা, নতে হয় হচ্ছে নোয়াখালী। নতে হয় হচ্ছে নোয়াখালী। গেল। তারপর আমাদের পড়তে হয় হচ্ছে হরিকেল। হরিকেল। হরিকেল পড়ি হচ্ছে আমরা এভাবে, হরিকেলের ল আছে, সিলেটেও ল আছে। হরিকেলের ল আছে, সিলেটেও ল আছে। সিলেট বা চট্টগ্রাম, সিলেট আর চট্টগ্রাম দুইটাই হচ্ছে আমাদের এই হরিকেলের অন্তর্গত। হরিকেল তাহলে কি? হরিকেলের ল আছে, সিলেটের ল আছে, সিলেট এবং চট্টগ্রাম হচ্ছে আমাদের হরিকেল। এরপর আমরা পড়ি হচ্ছে বঙ্গ। দেখো ভাইয়া, বঙ্গ নামটা শুনলেই বোঝা যাচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট। আসলে মজার ব্যাপারটা হচ্ছে কি, বঙ্গতেই কিন্তু আমাদের ঢাকা জেলাটা ছিল। তাহলে বৃহত্তর ঢাকা মূলত এই বঙ্গতে সিচুয়েটেড। যেমন একটু ভাই কমেন্ট করেছে ভাইয়া গাজীপুর, তাহলে কই? গাজীপুর এই বঙ্গতেই ছিল। ঠিক আছে, বৃহত্তর ঢাকা হচ্ছে এই বঙ্গতে ছিল। ওকে, তো আমি ভাই মনে রাখতাম যে ঢাকা একটা ভাইটাল জিনিস, বঙ্গ তো ভাইটাল, তাহলে এটাই হচ্ছে বঙ্গবন্ধু ঢাকাতে ছিল। আচ্ছা, তো বঙ্গবন্ধু রাখার টেকনিকটা হচ্ছে ঢাকার মেম সাহেব ফরিদপুরে। ঢাকার মেম সাহেব ফরিদপুরে। মেম সাহেব ফরিদপুরে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ঢাকা, মেম সাহেব হচ্ছে ময়মনসিংহ, আর ফরিদপুর তো ফরিদপুরি। ফরিদপুর। ঠিক আছে, অলরেডি একজন আপু কোশ্চেন করেছে, ফাহমিদা মিলি আপু, ফরিদপুর কোথায়? এই যে আপু পেয়ে গেলা, দেখলা? ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমাদের পড়তে হয় হচ্ছে বরিশাল। বরিশাল তোমরা অলরেডি জানোই অনেকে, বরিশাল হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল। বরিশালে কেউ আছে এখানে? কমেন্ট করো। চন্দ্রদ্বীপ হচ্ছে আমাদের বরিশাল। ঠিক আছে, চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল। আচ্ছা, তাহলে আমরা কি কি পড়লাম একটু দেখো। বরেন্দ্র, পুন্ড্র, সমতট, হরিকেল, বঙ্গ এবং চন্দ্রদ্বীপ। এছাড়া দুইটা আছে, সেটা হচ্ছে রারো আর গৌর। রারো আর গৌর হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, এজন্য এগুলো কম পড়লেও চলে। রারো হচ্ছে পশ্চিম বাংলায়, গৌর হচ্ছে মুর্শিদাবাদে। গৌর হচ্ছে মুর্শিদাবাদে, কর্ণ সুবর্ণ রাজধানী ছিল, রাজা ছিল শশাঙ্ক। তাহলে ভাইয়া দেখো কত চমৎকার ওয়েতে, কত চমৎকার ভাবে আমরা কত ইজিলি এতগুলো যে নামগুলো পড়ে ফেলেছি। এখন আমরা ইজিলি সব পারবো। ঠিক আছে, এখন আমি স্লাইডে রেখেছি, আমাকে একটু বলো তোমরা এখন কে কোন জনপদ বিলং করো। একটু আগে জেলার নাম বলেছো না, এবার একটু তোমাদের একটু পড়া ধরি, পড়া না ধরলে তো হবে না। আমাকে একটু কমেন্টে জানাও তোমরা কে কোন জনপদ থেকে এখানে ক্লাস করছো। আমাকে একটু জানাও কে কোন জনপদ থেকে এখানে ক্লাস করছো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের হেডফোনটা হচ্ছে বারবার ডিস্টার্ব করছে। ওকে, ঠিক আছে, এখানে আছে বঙ্গ, তারপর সবই দেখছি বঙ্গ, সবই ঢাকার। হ্যাঁ, বরেন্দ্র আছে, পুন্ড্র আছে, হ্যাঁ সবই বঙ্গ। কেন এখানে সবাই কি? সবাই বঙ্গ? কি হবে হয় এটা? সবাই বঙ্গ, ওয়াও।
ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সব বঙ্গ, আর কিছু লাগবে না। ওকে, এই বঙ্গবাদে অনেকে অনেক, চন্দ্রদ্বীপের কেউ নাই? চন্দ্রদ্বীপ কই, হরিকেল কই? সব তো বঙ্গ কমন করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি এতক্ষণ যা পড়ালাম, তোমরা এখন জনপদ গুলো কমেন্ট করলাম। তাহলে আমি একটু দেখতে চাই তুমি, তাহলে আমি একটু দেখতে চাই যে আমরা এইটুকু পড়া দিয়ে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো আমরা আনসার করতে পারি কিনা। ঠিক আছে, আমরা ওই কোয়েশ্চেন গুলো আনসার করতে পারি কিনা। তো দেখো, এই যে আমি স্লাইডে কিছু বিগত বছরের কোয়েশ্চেন এসেছি, এটা হচ্ছে মূলত বিসিএস এর কোয়েশ্চেন। ঠিক আছে, বিসিএস এর কোয়েশ্চেন গুলো যদি একটু দেখো। আচ্ছা, ঢাকার ভিতরে কি বলে ওদের দিদি আপু কি বলছো? হ্যাঁ আচ্ছা, তবে ঢাকার ভিতরে জেলা বুঝতে পারছি। আসলে এই ব্যাচে তো মানে ওই যে সার্কুলার দেওয়ার সাথে সাথে ভর্তি হচ্ছে তো ওয়ান ডি ব্যাচের জন্য হচ্ছে এখানে ঢাকার স্টুডেন্ট একটু বেশি আছে। আচ্ছা এনিওয়ে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এখন চন্দ্রদ্বীপ পাওয়া গেছে একজন, রিয়া ইসলাম আপু, চন্দ্রদ্বীপ তাই তো? ওকে ঠিক আছে। এখন আমরা বিগত বছর কোয়েশ্চেন গুলো একটু দেখি, বিভিন্ন বিসিএস এর কোয়েশ্চেন দেখি আমরা এগুলো আমাদের নলেজ দিয়ে আনসার করতে পারি কিনা। ঠিক আছে, যে কোনো পড়ার পর তো এক্সাম না দিলে ভালো হয় না, তাহলে আমরা একটু দেখি পড়ার পর একটা এক্সাম দিই টপিকের উপরে। প্রাচীন বাংলার হরিকেল জনপদভুক্ত এলাকা কোনটি? এটা এসেছে 38 বিসিএস থেকে। ঠিক আছে, হরিকেল তাহলে কোন অঞ্চল থেকে এসেছে? হরিকেল কিন্তু আমাদের চট্টগ্রাম। হরিকেল হচ্ছে আমাদের চট্টগ্রাম, কারণ কি পড়েছি, হরিকেলের ল আছে, সিলেটের ল আছে, সিলেট আর চট্টগ্রাম, হরিকেল। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? একটু আগেই পড়েছি, পুন্ড্র, তাই না? বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল? ঢাকা জেলা ছিল বঙ্গ, যেখানে বঙ্গ কমেন্ট করছো আল্লাহ। আচ্ছা, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? কোন গোষ্ঠী বলতো? বাঙালি বলেছে না, দ কিন্তু নাই। বাংলাদেশি বললে কি হইতো? দ্রাবিড় হইতো না? বাঙালি বলেছে, তাহলে কি অস্ট্রিক, তাই না? ওকে, এরপর হচ্ছে এই কোয়েশ্চেনটা 5 নম্বর কোয়েশ্চেন, খুবই মজার কোয়েশ্চেন। কারণ দেখো খেয়াল করে, এই কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে, মেরি কোরি স্টুডেন্ট চিৎকার দিয়ে উঠবে যে ভাইয়া ক্লাসে পড়িয়েছিল, এত ইজি কোয়েশ্চেন চলে এসেছে। তারা কি করবে জানো? অপশন না দেখে উত্তর বের করে ফেলবে, অপশন না দেখে উত্তর বের করবে। তারা খালি দেখবে কি আগের অক্ষর কি কি আছে। ধরো এই যে অদিতি দে আপু পরীক্ষার হলে গেছে, গিয়ে এরকম দেখবে রাজশাহী এখানে একটা র আছে, দাগাবে কোয়েশ্চেনের ভিতরে। বগুড়ার এখানে একটা ব আছে, দাগাবে। রংপুর একটা র আছে, দাগাবে। তারপর দিনাজপুরের এখানে দ আছে, দাগাবে। দেখার পর নিজেই হচ্ছে এরকম দেখবে যে আসলে এটা এলোমেলো করে সাজিয়ে দেখবে, হ্যাঁ এটা বরেন্দ্র, ভাই ক্লাসে পড়িয়েছিল মুবিন ভাইয়া, এটা বরেন্দ্র হবে। বুঝতে পারছো? চিৎকার দিয়ে উঠবে, এবং তখন রুবের সময় তাকিয়ে থাকবে, হ্যাঁ চিৎকার দেখেন। পরীক্ষা যদি সিরিয়াসলি বিশেষ করে যদি আসে, মেডিকেল স্টুডেন্ট চিৎকার দিয়ে উঠবে। এখন ভাই যদি পরীক্ষা আসলে এসেও পড়ে, তুমি দেখবা চিৎকার টিৎকার দিও না, চিৎকার দিলে কিন্তু ইনভিজিলেটর এসে খাতা নিয়ে যাবে। যাই চিন্তা ভাবনা করো বা চিৎকার চাচিমা করো, এক্সাম হল থেকে বের হয়ে তারপর করো। আচ্ছা, আসলে হচ্ছে কিন্তু বরেন্দ্র ভূমি। ওকে, আচ্ছা, তাহলে দেখো কত মজার একটা ব্যাপার। আমরা এতক্ষণ যা যা পড়েছি, প্রথমে পড়লাম হচ্ছে ইতিহাসের জনক হচ্ছে হেরোডেটাস, তারপর হচ্ছে অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, আর বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়, দতের দেশ, দতের দ্রাবিড়। তারপর বিভিন্ন জনপদ আমরা পড়িয়েছি, পরে আবার তোমরা কাছে পড়াও নিয়েছি কমেন্টে, তোমরা প্রত্যেকে নিজেদের জনপদ কমেন্ট করেছো, এবং অনেক সুন্দর সুন্দর ছন্দ দিয়ে আমরা পড়েছি, এবং ছন্দগুলো কিন্তু ইজি ছন্দ, ছন্দই ভুলে যাবে এরকম টেকনিক কিন্তু হবে না। তারপরে যেটা করেছি, এই জিনিসগুলো থেকে বিগত বছরে কি কি কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু আমরা দেখেছি, এবং হতে পারে মেডিকেলে এইটুকু জায়গা থেকে কিন্তু একটা এমসিকিউ চলে আসতে পারে। মজার ব্যাপার হচ্ছে আমরা এতক্ষণ যা যা করলাম তা দিয়ে আমরা ইজিলি আমরা কিন্তু বিগত বছরের কোয়েশ্চেন গুলো সলভ করতে পারি। তার মানে আমাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে না, আমাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে না, যে আমরা যদি ক্লাসে মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা বিগত বছরের সবগুলো কোয়েশ্চেন পারতেছি। তার মানে দেখো, এমন হতে পারে এখান থেকে কিন্তু আমাদের মেডিকেলে একটা এমসিকিউ চলে আসতে পারে। তার মানে কি আমরা বলতে পারি যে ইনশাল্লাহ মেডিকেলের অলরেডি একটা এমসিকিউ আমরা পেয়ে গেছি, বা একটা এমসিকিউ অলরেডি আমরা পারি, আমরা কিন্তু বলতে পারি। এবং ক্লাসে শেষ পর্যন্ত থাকতে পারো তুমি মনোযোগ দিয়ে, তাহলে বিশ্বাস করো ভাইয়া, এই ক্লাসে তোমার জীবনের বেস্ট জিকে ক্লাস হতে পারে। ঠিক আছে, এজন্য কোনো এমসিকিউ আমরা ছাড়বো না, সব পুরোটুকু দিয়ে আমরা কিন্তু পুরোটুকু কি বলে কনসেন্ট্রেশন দিয়ে আমরা ক্লাসটা করব, যেন কোনো এমসিকিউ যেন আমার মিস না হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমাকে একটু বলো, এতক্ষণ যেটা আমি পড়িয়েছি তাকে তোমাদের ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমি পরের টপিকে যেতে পারি। পরের টপিকের নাম হচ্ছে ভারতবর্ষের ইতিহাস। আচ্ছা,
ভারতবর্ষের ইতিহাস। ঠিক আছে, সবাই বলছে ক্লিয়ার। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। তাহলে পরেরটা বইয়ে যেতে পারি। দ্যাট ইজ, ভারতবর্ষে যদি আমি ইতিহাস ব্যাখ্যা করতে যাই, আমি মূলত রাজনৈতিক ইতিহাসটাকে কিন্তু ব্যাখ্যা করব। আর যে রাজনৈতিক ইতিহাস, রাজনীতি শব্দটাকে, রাজনৈতিক ইতিহাস তো রাজনীতি নিয়ে ঘুরপাক খাবে, তাই না? রাজনীতি শব্দটাকে আমি যদি সমাসে বিশ্লেষণ করি, রাজনীতি শব্দটাকে যদি আমি সমাসে বিশ্লেষণ করি, তাহলে আসতেছে হচ্ছে রাজার নীতি। রাজার নীতি। আমাকে একটু বলো তো, রাজার নীতি, রাজনীতি এটা কোন সমাস? আমি বাংলা টাংলা পড়াই তো, যেগুলো সেগুলো জিজ্ঞাসা করি। আচ্ছা, আমাকে একটু বলো, রাজার নীতি এটা কোন সমাস? রাজার নীতি এটা কোন সমাস? আমাকে একটু জানাও। রাজনীতি, রাজার নীতি এটা কোন সমাস? আমাকে একটু জানাও, রাজনীতি, রাজনীতিটা কোন সমাস? সেটা হচ্ছে ভাইয়া ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে? তো এই যে রাজনীতি, এই কথাটার পিছনে আসলে মানে কি? মানেটা হচ্ছে, আমাদের যে প্রাচীন বাংলা, এটা কিন্তু অনেকগুলো ছোট ছোট জনপদে বিভক্ত ছিল। প্রত্যেক জনপদে কিছু কিন্তু রাজা ছিল। এই রাজারা তাদের ছোট ছোট জনপদ কিভাবে কিভাবে চালাবেন, সেটা কিন্তু তারা নিজেরা ডিসাইড করতেন বা ঠিক করতেন। তাদের যে নীতিগুলো ছিল, সেখান থেকে কিন্তু শব্দ এসেছে রাজনীতি। বুঝতে পারছো? মজার ব্যাপার হচ্ছে, আধুনিক কালে যখন মডার্ন রাষ্ট্র ব্যবস্থা এসেছে, সেখানে কিন্তু আমরা সেই শব্দটাকে চেঞ্জ করিনি, এখন আমরা সেই রাজনীতি বলেই জানি। একটা রাষ্ট্র কিভাবে চলবে, সকল কিছু কিন্তু রাজনীতি দ্বারা কিন্তু মানে নির্ধারিত হচ্ছে, তাই না? তাহলে মজার ব্যাপার হচ্ছে, রাজনীতি জিনিসটা আসলে আসছে সেই যে প্রাচীন আমলে জনপদের রাজাদের থেকে আসছে হচ্ছে রাজনীতি। ওকে, এখন আমরা যদি বাংলা, প্রাচীন বাংলার বা ভারতবর্ষের ইতিহাস আমাদের পড়তে হয়, আমাদের কিন্তু তুমি ধরো পিছিয়ে থাকো, পিছিয়ে থাকো, পিছিয়ে থাকো, পিছিয়ে থাকো, পিছিয়ে থাকতে থাকতে এক সময় দেখবে কি, যে আর কিছু পাওয়া যায় না। কারণ হচ্ছে কি, ভারতবর্ষের যারা মানুষ, এরা কিন্তু আসলে অশিক্ষিত। তাই এরা কিন্তু আসলে ইতিহাস লিখতে জানতো না। তাই আমাদের যে ইতিহাস, আমরা কিন্তু আমাদের ইতিহাস জানতে পারি না। আমরা করি কি, ধার করা ইতিহাস পড়ি। আমাদের ইতিহাস অন্য কোনো জাতি লিখেছে, সেই জাতির কাছ থেকে আমরা আমাদের ইতিহাস সম্বন্ধে জানি। আমরা আমাদের সম্পর্কে জানি আরেকজনের কাছ থেকে। একটা অদ্ভুত ব্যাপার, তাই না? ভারতবর্ষে না তখনও ইতিহাস লেখার চলন হয়নি। ইতিহাস লেখার চলন হয়েছে হচ্ছে গ্রিসে। গ্রিস হচ্ছে এট দ্যাট টাইম প্রচন্ড প্রচন্ড জ্ঞান বিজ্ঞানের শীর্ষে অবস্থান করছে। গ্রিসরা আমাদের ইতিহাস লিখেছিল, এবং সেখান থেকে কিন্তু আমরা আমাদের ইতিহাস সম্বন্ধে জানতে পেরেছি। এখন কথা হলো, গ্রিসরা কোন দুঃখে আমাদের ইতিহাস লিখতে যাবে? নিশ্চয়ই কিছু না কিছু কাহিনী আছে। এর পিছনে একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে, খ্রিস্টপূর্ব 327 অব্দে গ্রিসের একজন মহান সেনাপতি বা মহান বীর বা গ্রিসের রাজা ছিল আলেকজান্ডার। সে আলেকজান্ডার হচ্ছে ভারতবর্ষ বেড়াতে এসেছিলেন। ঠিক আছে? তাহলে আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করান হচ্ছে খ্রিস্টপূর্ব 27 অব্দে। আলেকজান্ডার ছিলেন গ্রিসের অধিবাসী। যেহেতু উনি গ্রিসের অধিবাসী এবং ভারতবর্ষে আগমন করছেন উনি, অ্যাজ রেজাল্ট কিন্তু এট দ্যাট টাইম প্রথম গ্রিসরা ভারতবর্ষ নিয়ে তাদের কিছু ইতিহাস তারা লিখিত করে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই খ্রিস্টপূর্ব 327 অব্দের আগ পর্যন্ত আমরা ভারতবর্ষের কোনো কিচ্ছু জানি না, বলতে পারি একদম অন্ধকার যুগ। মূলত খ্রিস্টপূর্ব 327 অব্দের পর থেকে আমরা ভারতবর্ষ সম্বন্ধে অল্প অল্প একটু একটু করে জানতে পারি। এবং এই যে গ্রিকদের যে ইতিহাস, এই গ্রিকদের ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি ভারত নামকরণ করা হয়েছে রাজা দশরথের পুত্র ভরতের নাম অনুসারে। তোমাদের রামায়ণ পড়ে থাকো, রাজা দশরথের একটা ছেলের নাম ছিল ভরত। সেই ভরতের নাম অনুসারে কিন্তু ভারত কথাটা এসেছে। ঠিক আছে? এবং আমরা যখন যে টপিকটাই পড়ি না কেন, সেই টপিকটা কিন্তু পুরোপুরি পড়ার চেষ্টা করব। ঠিক আছে? সেটা হলো কি, যখন আমরা আলেকজান্ডার নিয়ে পড়াশোনা করছি, তখন কিন্তু আমরা আলেকজান্ডারের সব ইতিহাস পড়বো। আলেকজান্ডার ছিলেন অ্যারিস্টটলের স্টুডেন্ট, এবং অ্যারিস্টটল ছিলেন প্লেটোর স্টুডেন্ট, প্লেটো ছিলেন সক্রেটিসের স্টুডেন্ট। তাহলে শিক্ষক ছাত্র ক্রমটা কিরকম হবে? ক্রমটা হবে হচ্ছে এরকম: সক্রেটিস, দেন প্লেটো, দেন অ্যারিস্টটল, দেন হচ্ছে আলেকজান্ডার। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে শিক্ষক ছাত্র ক্রমটা হচ্ছে কিরকম: সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং আলেকজান্ডার। এবং পর্যায়ক্রমে আমরা যদি ইতিহাসটা পর্যালোচনা করি, আমরা কিন্তু পরপর বিভিন্ন শাসনামল, বিভিন্ন বংশের শাসনামল কিন্তু আমরা পাই। ঠিক আছে? সেগুলো কি কি একটু দেখো। প্রথমে মৌর্য যুগ, পরে আমাদের আসবে হচ্ছে গুপ্ত যুগ আসবে, এরপর হচ্ছে আমাদের পাল যুগ আসবে, ক্রমান্বয়ে কিন্তু আসতে থাকবে। ঠিক আছে? তো প্রথম যেটা শুরু হয় খ্রিস্টপূর্ব 321 অব্দ থেকে।
খ্রিস্টপূর্ব 321 অব্দ। খ্রিস্টপূর্ব 321 অব্দে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য রাষ্ট্র স্থাপন করেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আগে প্রত্যেক জনপদে একজন রাজা ছিলেন, বাট খ্রিস্টপূর্ব 321 অব্দে সর্বপ্রথম একজন ব্যক্তি যার নাম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, উনি সর্বভারতীয় ঐক্য রাষ্ট্র স্থাপন করেন এবং উনি বলেন, আসো আমরা সকল রাজা একত্রিত হই এবং দেশ পরিচালনা করি। ঠিক আছে, তাহলে সর্বভারতীয় ঐক্য রাষ্ট্র কে স্থাপন করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। যেহেতু ওনার নামের শেষে মৌর্য আছে, উনি কিন্তু আমাদের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবং ওনার রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র। এখন তোমরা অনেকে ভাববা, ভাইয়া এত এত যুগ, এগুলো এত এত প্রতিষ্ঠাতা, এত এত রাজধানী, এগুলো কিভাবে মনে রাখবা? ভয় পাবার কোনো কারণ নেই। আমরা সুন্দর করে একটা স্লাইডে সবগুলা যুগ, তার সাথে তার রাজধানী কি এবং তার কোন প্রতিষ্ঠাতা কি, সুন্দর একটা ছক করে আছে এবং স্লাইডই আছে, একটু পরে ক্লাস নোট আকারে আমি আপলোড দিয়ে দিব। ঠিক আছে, এখন আমি যা বলছি মন দিয়ে শুধু শুনো। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসার। মজার ব্যাপারটা হচ্ছে, চন্দ্রগুপ্ত যতটা এফিসিয়েন্টলি রাজ্য পরিচালনা করেছিলেন, চন্দ্রগুপ্তের ছেলে বিন্দুসার এতটা কিন্তু উল্লেখযোগ্য ছিল না, বা এতটা কিন্তু এফিসিয়েন্ট ছিলেন না। এবং দেখা যায় এরপরে দীর্ঘ সময় কিন্তু অনেক দাঙ্গা হাঙ্গামা বা বিশৃঙ্খলা চলতে থাকে। চন্দ্রগুপ্তের একজন বংশধর প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের একজন বংশধর প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু এই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করে এবং উনি সক্ষম হন। সেটা হয়, যার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। ইসরা যে প্যাচটা লাগায় চন্দ্রগুপ্ত মৌর্য আর প্রথম চন্দ্রগুপ্তের মধ্যে প্যাচ লাগায় ফেলে, মনে করবে তারা দুজন কিন্তু সেম না। চন্দ্রগুপ্ত মৌর্য একজন, প্রথম চন্দ্রগুপ্ত আরেকজন। প্রথম চন্দ্রগুপ্তের একজন বংশধর। ঠিক আছে, আচ্ছা, এখন প্রথম চন্দ্রগুপ্ত, ওনার দ্বারা শুরু হয় গুপ্ত বংশ এবং ওনার বংশে শ্রেষ্ঠ রাজা ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতবর্ষের নেপোলিয়ন বলা হয়, কারণ উনি এত দক্ষ একজন শাসক ছিলেন, তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। এবং উনি প্রায় 40 বছর ভারতবর্ষে রাজত্ব করেন। ঠিক আছে, তাহলে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় হচ্ছে সমুদ্রগুপ্তকে, যিনি কিনা প্রায় 40 বছর রাজত্ব করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র। তার মানে চন্দ্রগুপ্ত মৌর্য এবং প্রথম চন্দ্রগুপ্ত, তারা দুইজনেই কিন্তু রাজধানী পাটালিপুত্রই কিন্তু রেখেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এবং সমুদ্রগুপ্ত কিন্তু অনেক ভালো একজন রাজা ছিলেন। আবারও সেম কাহিনী, সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তারা কিন্তু এতটা ভালো ছিল না। আবারও কিন্তু প্রচন্ড অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইতিহাসবিদরা এই যে অরাজকতার সময়, এই অরাজকতার সময়কে একটা টার্ম ইউজ করেন। ইতিহাসে একটা টার্ম আছে সেটা হচ্ছে মাৎস্য ন্যায়। ঠিক আছে, মাৎস্য ন্যায়। ঠিক আছে, মাৎস্য ন্যায় কেন বলা হয়? মাৎস্য ন্যায় বলতে আমরা মূলত বুঝি যে মাৎস্য ন্যায় তোমাকে বুঝতে হয়, এটা বুঝতে গেলে তোমাকে কিছুটা বায়োলজি পড়তে হবে। বায়োলজি তোমরা বাস্তু সংস্থান পড়েছো না? বাস্তু সংস্থানে কিন্তু এরকম ছিল ব্যাপারটা, যে ধরো এটা একটা জলজ বাস্তু সংস্থান, এখানে একটা বড় মাছ থাকলে এখানে একটা ছোট মাছ থাকবে, এবং বড় মাছটা হয়তো ছোট মাছ থেকে খেয়ে ফেলবে। ছোট মাছটা ধরো প্রথম স্তরের খাদ্য করলে বড় মাছটা হবে দ্বিতীয় স্তরের খাদ্য। তো এট দ্য টাইম দেখা যায় রাজ্যগুলোর ভিতরে এরকম একটা অরাজক পরিস্থিতি চলে। দেখা যায় বিভিন্ন জনপদ, বড় যে রাজাটা সে ছোট রাজার রাজ্যকে খেয়ে ফেলতেছে বা ছোট রাজার রাজ্যকে ছিনিয়ে নিচ্ছে। এক রাজা আরেক রাজাকে সবসময় কি আক্রমণ করতেছে, এ ওকে আক্রমণ করে, সে আরেকজনকে আক্রমণ করে। দেখা যাচ্ছে যে বড় রাজ্য আবার ছোট রাজ্যকে খেয়ে ফেলতেছে, মানে একটা উদ্ভট একটা অবস্থা। এবং এই যে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি, এটাকে বলা হয় ইতিহাসে মাৎস্য ন্যায়। এবং এই যে মাৎস্য ন্যায়, এটা প্রায় 100 বছর কন্টিনিউ করেছিল, প্রায় 100 বছর কন্টিনিউ করেছিল মাৎস্য ন্যায়। ঠিক আছে, আচ্ছা, এবং ভাইয়া আমাদের এছাড়াও এখন কথা হচ্ছে কি, সবকিছু একটা শেষ আছে, তাই না? এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, এটারও একটা শেষ আছে। মাৎস্য ন্যায়ের একটা সময় শেষ হয় হচ্ছে একজন প্রোলেটারিয়া ক্লাস বা একজন ওয়ার্কিং ক্লাস পিপল বা একটা সাধারণ মানুষ গোপালকে ক্ষমতায় দেওয়ার মাধ্যমে। তখন মানুষরা সিদ্ধান্ত নেয় যে গোপালকে আমরা রাজা বানাবো এবং সে এই অরাজক পরিস্থিতিকে সামলাবে বা এই অরাজক পরিস্থিতিকে দমন করবে।
তাহলে পরবর্তীতে মাৎসরের অবসান ঘটানো হচ্ছে গোপাল এবং তার দ্বারা শুরু হচ্ছে পাল বংশ, যেটা কিনা ভারতবর্ষের সাথে দীর্ঘস্থায়ী রাজবংশ এবং এই বংশ প্রায় 400 বছর ভারতবর্ষে কিন্তু শাসন করে। তাহলে বাংলার সাথে দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ এবং এটার প্রতিষ্ঠা হচ্ছে গোপাল। তারা প্রায় 400 বছর বাংলায় রাজত্ব করেন এবং গোপাল কিন্তু মূলত ছিলেন একদম তোমার বলতে পারো সাধারণ শ্রেণীর মানুষ, খেটে খাওয়া সাধারণ শ্রেণীর মানুষ। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া গোপাল যে সাধারণ শ্রেণীর মানুষ এটা তোকে কে বলেছে, প্রমাণ দেন, ঠিক আছে বলো প্রমাণ দাও। ওরকম আর কি গোপাল এটা যে সাধারণ জ্ঞানের মানুষ, সাধারণ শ্রেণীর মানুষ, এটা পাইছেন কই? এটার একটা সোর্স আছে, সেটা কি তুমি কতটা অভিজাত শ্রেণীর এটা যদি আমি অ্যানালাইসিস করতে হয় তাহলে তোমার বংশের অধিকার দেখতে হবে, তোমার দাদাকে, তোমার বাবাকে, তোমার পিতামহকে, পরদাদাকে, ঠিক আছে? এগুলো তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু জানা যাবে আসলে, তাহলে আমাদের কিন্তু জানা যাবে যে কে আসলে আমাদের মানে অ্যানালাইসিস করলে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে গোপালের আসল পরিচয়টা কি। তো ইতিহাসবিদরা দেখেছেন গোপালের বাবার নাম হচ্ছে বপ্পট। কি একটা অদ্ভুত নাম বাইরে ভাই, অদ্ভুত নাম, সে নাম হচ্ছে বপ্পট। গোপালের বাবার নাম হচ্ছে বপ্পট, ঠিক আছে? মজার ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, বপ্পট নামের শেষে কোনো পাল শব্দটা নাই, এরকম কিন্তু না বপ্পট পাল এরকম আছে নাই। তার মানে পাল বংশের কোনো অস্তিত্ব আগে পাওয়া যায় না। তার মানে কি, তার এমন কোনো আহামরি বংশ না যে তার নাম উল্লেখ করতে হবে, তার মানে বলতে তার কোনো বংশ পরিচয় নেই, ঠিক আছে? যেমন আমাদের কি হয় যেটা কিনা খানদানি বংশ, যেমন ধরো খান বংশ, সে 14 গোষ্ঠী নাম খান 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 যুক্ত করে, ঠিক আছে? চৌধুরী বংশ, অমুক চৌধুরী, তার ছেলের নাম চৌধুরী, তার দাদার নাম চৌধুরী, তার পরদাদার নাম চৌধুরী, চৌধুরী চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। তো এই যে নামটা দেখো খেয়াল করে, এখানে কিন্তু পাল শব্দটা নাই, বপ্পট পাল কিন্তু ছিল না। তার মানে ধারণা করা হয় তারা আসলে মূলত অতটা অভিজাত বংশের মানুষ ছিল না, তারা সাধারণ মানুষ ছিল। কিন্তু ভাইয়া মনে রাখবা যেখানে ক্ষমতায় চলে আসলো তার মানে কিন্তু সে কিন্তু এখন অ্যারিস্ট্রিকোটিক হয়ে গেছে, তাই না? সে এখন অভিজাত শ্রেণীর কিন্তু অন্তর্গত মানুষ হয়ে গেছে। তাই গোপাল কি করলো, যে এরপর থেকে যারা যারা আসতেছে সবার নামে পাল রেখে দিয়েছে। গোপালের যখন ছেলে হলো সেই গোপালের নাম, সেই ছেলের নাম রাখলো ধর্মপাল। যখন নাতি হলো নাতির নাম রাখলো মহিপাল, ঠিক আছে? তখন কিন্তু পাল বংশের সূচনা। তাহলে ক্ষমতা যাওয়ার পর ঠিক কিন্তু সে এখন সাধারণ মানুষ থেকে অভিজাত শ্রেণীতে ওর আরোহণ করে ফেলেছে। গোপাল, ধর্মপাল, মহিপাল এবং পাল বংশ এভাবে প্রায় 400 বছর কিন্তু আমাদের চলেছে। গোপাল কিন্তু একজন ভালো শাসক ছিলেন, তবে তার থেকেও ভালো শাসক ছিলেন হচ্ছে তার ছেলে ধর্মপাল। ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়। কেন বলা হয়? অনেকগুলো কারণ আছে। প্রথমত ধর্মপাল অনেক দানশীল একজন ব্যক্তি ছিলেন, ধর্মপাল অনেক বিদ্যানুরাগী মানুষ ছিলেন, ধর্মপাল অনেক ধার্মিক মানুষ ছিলেন। পাহাড়পুরের যে নওগাঁ জেলার পাহাড়পুরের যে সোমপুর বিহার, এটা কিন্তু ধর্মপাল নির্মাণ করেছিলেন। তাহলে সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? আনসার হচ্ছে ধর্মপাল, ঠিক আছে? এখন আমাকে একটু তোমরা কমেন্টে জানাবা, যেটা আমি এখনো পড়াইনি, সেটা হলো ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি? ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি? আমাকে একটু জানাও কমেন্টে, ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি? দেখি কমেন্টে কেউ পারো কিনা। অলরেডি চলে এসেছে। প্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে ফাহমিদ, স্বচ্ছ কারেক্ট অ্যান্সার। জারিল, দ্রাগনিল, রাবিয়া, রাখি, আসমা সিদ্দিকা, অঙ্কন, অপরিচিতা চৌধুরী, কলি। তার ওয়াও 3বার গিয়েছো, চমৎকার, ঠিক আছে। তারপরে হচ্ছে সবাই নালন্দা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আনসারটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা সবাই জানি, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক আরেকটা বিশ্ববিদ্যালয় ছিল ভারতবর্ষে খুব 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 হচ্ছে নোটেবল, সেটা হলো বিক্রমশিলা মহাবিহার। বিক্রমশিলা মহাবিহার, বিক্রমশিলা মহাবিহার, ঠিক আছে, বিক্রমশিলা মহাবিহার। এই যে মহাবিহার, এটাও কিন্তু একটা খুব বড় বিশ্ববিদ্যালয় ছিল এট দ্যাট টাইম। বিভিন্ন কি বলে এটাকে, যে ধর্ম উপাসনালয়গুলোকে কিন্তু এট দ্যাট টাইম বিশ্ববিদ্যালয় হিসেবে কাউন্ট করা হতো, বা ধর্ম উপাসনাগুলো কিন্তু জ্ঞান চর্চার কেন্দ্র ছিল। এই যে বিক্রমশিলা মহাবিহার, এটাই কিন্তু এট দ্যাট টাইম একটা ইম্পর্টেন্ট, খুবই খুবই নোটেবল একটা কিন্তু বিশ্ববিদ্যালয় ছিল। এবং বিক্রমশিলা মহাবিহার কিন্তু নির্মাণ করেছেন এই ধর্মপাল। তাহলে পাল বংশ নিয়ে আমরা পড়াশোনা করলাম।
পাল বংশের পর আমাদের ভারতবর্ষে ছিল হচ্ছে সেন বংশ। সেন বংশে তেমন কিছু পড়তে হয় না, শুধু পড়তে হয় সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন। সবচেয়ে উল্লেখযোগ্য সর্বশেষ রাজা হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেনের রাজধানী ছিল গৌড়। যেহেতু গৌড়ে ওনার রাজধানী ছিল, তাই আমরা তাকে জানি হচ্ছে গৌড়েশ্বর নামে। ঠিক আছে, কারণ গৌড়ের রাজা উনি, তাই আমরা বলতাম হচ্ছে গৌড়েশ্বর। তাহলে যদি কোয়েশ্চেন করা হয় গৌড়েশ্বর উপাধি কার ছিল, আনসার হচ্ছে লক্ষণ সেনের। তো এতক্ষণ আমরা যা যা পড়লাম বিভিন্ন শাসন আমলের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা এবং রাজধানী, সেটা কিন্তু খুব সুন্দর করে আমি একটা স্লাইডে অ্যাড করে দিয়েছি অ্যাট এ ক্লাস করে। ক্লাস শেষে এছাড়া নোট আপলোড পেয়ে যাবা। তারপরে আমরা পড়বো মূলত উপমহাদেশে মুসলিম শাসন। উপমহাদেশে মুসলিম শাসন শুরু হয় সিন্ধু বিজয়ের মাধ্যমে। সিন্ধু বিজয়ের কালীন সময়ে ইরাকের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু খুবই খুবই নোটেবল একজন শাসক ছিলেন। ঠিক আছে, হাজ্জাজ বিন ইউসুফ খুবই খুবই মানে বিচক্ষণ একজন শাসক ছিলেন। আমাদের যে আল কোরআনের যে হরকত গুলো আছে না, জের জবর পেশ, এগুলো কিন্তু সব এই হাজ্জাজ বিন ইউসুফ বসিয়েছিলেন। ঠিক আছে, এবং হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু ওনার একটা সেনাপতি ছিল, যার নাম ছিল হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিম কিন্তু অনেক 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 মানে বিশ্ববিখ্যাত সেনাপতি, ওনার রণকৌশল ছিল অসাধারণ। এবং এই মোহাম্মদ বিন কাসিম ইনি কিন্তু স্পেন জয় করেছিলেন, এবং স্পেন জয় করার পর ওনাকে কিন্তু সিন্ধু অভিযানেও পাঠানো হয়। ঠিক আছে, আচ্ছা, এবং ওনাকে কিন্তু সিন্ধু অভিযানে পাঠানো হয়। ওকে, এখন এই যে মোহাম্মদ বিন কাসিম ওনার যে স্পেন বিজয়, এই স্পেন বিজয়ের গল্পটা কিন্তু অনেক 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 ইন্টারেস্টিং। ঠিক আছে, যে কিভাবে এটা আমাদের হচ্ছে জানতে হবে যে কিভাবে এই স্পেন বিজয়টা হয়েছিল। মোহাম্মদ বিন কাসিম যখন স্পেন বিজয় করতে যান, তখন উনি একটা জাহাজে করে স্পেনে নামেন। স্পেনটা ছিল দ্বীপ রাষ্ট্র, এবং ওনার সাথে মুসলিম বাহিনী সেনাবাহিনী ছিল মাত্র 100 জনের মতো। ঠিক আছে, মাত্র 100 জনের মতো। স্পেনে তো হাজার হাজার সে সময় কি বলো যে অস্ত্র সজ্জিত সেনাবাহিনী কিন্তু ছিল। তাহলে মাত্র 100 সৈন্য নিয়ে উনি গিয়েছেন স্পেন জয় করতে। তো প্রথমে কি করলেন, প্রথমে হচ্ছে স্পেনে নামলেন, জাহাজ থেকে নামার পর আগুন দিয়ে ওনার সব জাহাজ উনি পুড়িয়ে ছারখার করে দেন। সব জাহাজ উনি পুড়িয়ে ফেললেন। পুড়িয়ে ফেলার পর সবগুলো সৈন্যদেরকে উনি ডাকলেন, ডেকে সবাইকে সমবেত যখন হলো, মাঝখানে দাঁড়িয়ে বললেন, দেখো আমরা আমাদের পালাবার আমাদের ফিরে যাবার সব পথ আমরা পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি। তোমাদের সামনে দুইটা পথ, হয় যুদ্ধে জয় করে বিজয়, নতুবা পিছনে যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীতে পালিয়ে মৃত্যুবরণ। তার মানে হচ্ছে নদীতে মৃত্যুবরণ, তার মানে পালাবার আর কোনো পথ নেই। হয় যুদ্ধে জয় করে বিজয়ী হবা, নতুবা তুমি এই পিছনে খরস্রোতা নদীতে তুমি কিন্তু মারা যাবা। তাহলে বীরের মতো মৃত্যুবরণ করাই শ্রেয়, আসলে আমরা যুদ্ধ করি। এবং মজার ব্যাপারটা হচ্ছে কি, এই কথাটা সেনাবাহিনীর ভিতরে এতটা ইনফ্লুয়েন্স করেছিল, এর দ্বারা কিন্তু মোহাম্মদ বিন কাসিম স্পেনকে জয় করে ফেলেছিলেন। এবং চমৎকার ব্যাপার হচ্ছে মাত্র 100 সৈন্য নিয়ে উনি কিন্তু সেই সময় স্পেন মুসলিম শাসনের মুসলিমদের ইসলামের ছায়াতলে কিন্তু এনেছিলেন। আচ্ছা, এখন এই যে মোহাম্মদ বিন কাসিম ওনাকে কিন্তু সিন্ধু অভিযানে পাঠানো হয়, এবং সিন্ধু অভিযানে এট দ্যাট টাইম সিন্ধু রাজা ছিল রাজা দাহির, এবং এটা হচ্ছে 712 সালে ছিল। ঠিক আছে, এবং এর দ্বারাই মোহাম্মদ বিন কাসিমের দ্বারাই কিন্তু উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের সূত্রপাত হয়। ঠিক আছে, এখন এই যে একটা গল্প বললাম মোহাম্মদ বিন কাসিমের স্পেন বিজয়ের গল্প, এই বিজয়ের গল্পের সাথে না তোমাদের অনেক মিল আছে। ঠিক আছে, এই গল্পের সাথে কিন্তু তোমাদের অনেক 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 মিল আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন মোহাম্মদ বিন কাসিমের সাথে কিন্তু আমাদের তোমাদের জীবনে অনেক মিল আছে। কি মিল একটু চিন্তা করে দেখো। দ্যাট ইজ সেটা হলো যে আমাদেরও কিন্তু কিছু দুনিয়াতে কিছু হোক বা না হোক, আমাদের কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে, এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট যদি হয় সেটা কিন্তু অফলাইনেই হবে। তার মানে তোমার কিন্তু পালাবার কোনো পথ নেই। তোমাকে হয় পরীক্ষা দিতে হবে, নতুবা তোমার কিন্তু স্বপ্নের শরীর সমাধি ঘটবে। তার মানে তোমাকে তোমার সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। যারা আজকে ক্লাস করছো তারা আজ থেকে ধরো কিছুদিন আগেও কিন্তু বিভিন্ন কলেজকে বিলং করতে, বিভিন্ন কলেজে পরীক্ষা দিতে। দেখো তোমার ফ্রেন্ড আজকে পড়ে নাই, তুমি আজকে পড়ো নাই, তোমার ফ্রেন্ড আজকে ঘুরতে গেছে, তুমি আজকে ঘুরতে গেছো, কারণ এটা তো কলেজের ও পড়ে নাই আমি পড়িনি, শেষ। কলেজের রেজাল্টে খুব একটা ইফেক্ট করতো না। এখন তুমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, তখন সারা বাংলাদেশে 80,000 স্টুডেন্টের সাথে তুমি এখন কম্পিটিশন করতেছো। তার মানে এখানে কিন্তু কোনো প্রকারের কি বলে মানে
দূর মানে কোনো পালাবার কোনো সুযোগই নাই, তাই না? এখানে কিন্তু আমাদের আর্টস হোক বা না হোক আমাদের কিন্তু মেডিকেল অ্যাডভেন্টিস্ট হবে, সেজন্য আমাদের পড়াশোনা করতেই হবে। নতুবা তুমি ধরো চিন্তা করো, এখন তুমি তোমার ঘুম পাচ্ছে, তুমি একটু রেস্ট নিলা বা তুমি একটু আলসেমি করলা, তুমি আলসেমি করছো ঠিক আছে, তোমার ফ্রেন্ডও আলসেমি করছে ঠিক আছে, এট দ্য টাইম রাঙামাটি বা খাগড়াছড়ির কোনো এক চিপায় বা কোনো একটা জায়গায় কিন্তু কোন একটা স্টুডেন্ট এসব পড়ে তোমার থেকে আগিয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমার থেকে একটা মার্কসে বেশি পেয়ে যাচ্ছে, বা তুমি জিনিসটা মিস করলে একটু আগে অলসতার কারণে সে সেটা পড়ে ফেলতেছে, পরে তোমাকে পিছিয়ে দিচ্ছে। তাই চিন্তা করতে হবে যে পালাবার কোনো পথ নেই, আমাদেরকে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করতে হবে, ঠিক আছে, সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু আমাদের লড়াই করতে হবে। এবং লড়াই করার পর যদি আমরা লড়াই করার পর ইনশাআল্লাহ আমরা অবশ্যই বিজয়ী হব। কেন আমরা হব না, আমাদেরকে হতে হবে। অথবা কিন্তু কিন্তু যদি তোমার স্বপ্নের শরীর সমাধি, নতুবা কিন্তু আমাদের স্বপ্নের শরীর সমাধি ঘটবে, আমাদের যে স্বপ্ন আমার বা আমার স্বপ্ন সেটা কিন্তু আর আমরা পূরণ করতে পারবো না। এখন মজার হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণই নেই। মেডিকেলের সিট কয়টা? মেডিকেল সিট হচ্ছে 4000-এরও বেশি। তোমাদের ওয়ারিয়রের ব্যাচ হচ্ছে 1D ব্যাচে হচ্ছে এখানে স্টুডেন্ট আছে যে কয়টা, এই সব স্টুডেন্ট মেডিকেল আসলে চান্স পেয়ে যাও, আমাদের কিন্তু কোনো ক্ষতি নাই। এই সব স্টুডেন্ট মেডিকেলে চলে আসো, তোমার তোমাদের কিন্তু মানে সব স্টুডেন্ট মেডিকেলে চলে আসো, তোমাদের কিন্তু এনাফ পরিমাণ মেডিকেল সিট আছে এদেরকে অ্যালট করার জন্য। মেডিকেলের সবগুলো মেডিকেল যদি এরকম 1D ব্যাচ দিয়ে ভরে যায়, আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে সবাই হচ্ছে আমিন বলো যে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে ক্লাস করছি, 1D ব্যাচের সবাই মেডিকেলে চান্স পেয়ে যাবো। শুধু তাই না, যারা আজকে লাইভে ক্লাসটা করছি তারা ইনশাআল্লাহ ঢাকা মেডিকেল বা সলিমুল্লাহ একটাতে ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবো, ঠিক আছে। আজকে তো 526 জন ক্লাস করছো, এখন ঢাকা মেডিকেল 220টা সিট আছে, সলিমুল্লাহ তো ওরকম কিছু আছে, এখন তো সিট বেড়েছে। সোরারদি বলতে পারো যে যারা ক্লাস করছে এরা ইনশাআল্লাহ ঢাকা মেডিকেল বা সোরারদি বা সলিমুল্লাহ এই তিনটার একটাতে ইনশাআল্লাহ চান্স পাবাই। সবাই আমিন বলো, কমেন্টে আমিন বলো, বুঝতে পারছো? আর ঢাকা মেডিকেলে চান্স পেলে তো ইনশাআল্লাহ আমার সাথে দেখা হবেই, আমার ক্যাম্পাস, তাই না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা উপমহাদেশে মূর্তি ভাষণ নিয়ে পড়াশোনা করলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা পড়বো উপমহাদেশের মূর্তি ভাষণ, তো আমরা পড়েছি সিন্ধু বিজয় দিয়ে, কিন্তু ভারত তো শুধুমাত্র সিন্ধু দিয়ে লিমিটেড না, না? ভারতবর্ষ তো অনেক অনেক বড় রিজিয়ন, বিশাল ভারতবর্ষ তো বিশাল, মাঝ তো তোমরা দেখেছো। তাহলে এই টোটাল রিজিয়নে আমাদের যে মুসলিম শাসন যে হবে, এটা কিন্তু অনেকগুলো মানে কি বলে অনেকগুলো ধাপে ধাপে হয়েছে, ঠিক আছে। সেই ধাপগুলোর মূলত একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক হচ্ছে আমাদের সুলতানি শাসনামল। সুলতানি শাসনামল কিন্তু শুরু হয়েছিল সুলতান মাহমুদকে দিয়ে। সুলতান মাহমুদ ছিলেন গজনী শাসনকর্তা। উনি দেখেছিলেন এই যে ভারতবর্ষ, এটা তো অনেক উর্বর সুজলা সুফলা সম্পদশালী একটা রাষ্ট্র, এটাকে আমার দখল করতেই হবে। বাট উনি বারবার কিন্তু ফেল মারতেছিল। অবশেষে 17 বারের বেলায় উনি কিন্তু ভারতবর্ষ তোমার বিজয় করতে উনি কিন্তু সক্ষম হন। একবার না পারলে দেখো 100 বার, ঠিক আছে, একবার না পারলে দেখো 17 বার। আচ্ছা ঠিক আছে। তাহলে সুলতান মাহমুদ ভারতবর্ষে আক্রমণ করেন প্রায় 17 বার। এবং সুলতান মাহমুদের রাজসভায় আমাদের কিছু ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ ছিলেন। আমরা আল বিরুনির নাম শুনেছি না? আল বিরুনি কিন্তু এই সুলতান মাহমুদের রাজসভায় একজন নাম করা দার্শনিক এবং জ্যোতির্বিদ ছিলেন। সুলতান মাহমুদের রাজদরবারে অনেক নাম করা কবি, জ্ঞানী, বিজ্ঞানী, জ্যোতির্বিদ, দার্শনিক সবই ছিল, ঠিক আছে। যেমন ওনার রাজসভায় ফেরদৌসি ছিলেন। ফেরদৌসি কিন্তু শাহনামা কাব্যগ্রন্থটা লিখেছিলেন, এবং শাহনামা কিন্তু একটা অমর কাব্যগ্রন্থ। এই অমর কাব্যগ্রন্থের কারণে সেকে বলা হয় প্রাচ্যের হোমার। প্রাচ্যের হোমার। তাহলে দুজন ব্যক্তি, একটা ফেরদৌসি একটা হচ্ছে আল বিরুনি, এরা হচ্ছে সুলতান মাহমুদের রাজসভায় ছিল, ঠিক আছে। আচ্ছা ভাইয়া এটা খুলবেন না ক্যাম্পাস আসার পর খুলবেন? ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ ক্যাম্পাস আসার পর খুলবো, ঠিক আছে। ওকে আচ্ছা। আচ্ছা এরপর হচ্ছে আমাদের সুলতানি শাসনামল, ওটাও কিন্তু ধীরে ধীরে দিল্লির দিকে সুলতানি শাসনামল শুরু হলেও কিন্তু দিল্লিতে যেতে পারে নাই, বুঝতে পারছো? দিল্লিতে কিন্তু তখনও শেষ পর্যন্ত যেতে পারে নাই। দিল্লিতে যেতে হচ্ছে আরো অনেক পরে। দিল্লিতে যে সুলতানি শাসনামল সেটাকে আমরা বলি হচ্ছে দিল্লি সালতানাত। সুলতান থেকে আসছে হচ্ছে সালতানাত। তো এই যে আমরা একটু বললাম সুলতান মাহমুদ, সুলতান মাহমুদের একজন বংশধর, তার নাম ছিল হচ্ছে মোহাম্মদ ঘুরি। উনি কিন্তু একটা সুলতানি শাসক, ঠিক আছে, মোহাম্মদ ঘুরি। এই যে মোহাম্মদ ঘুরি, এই মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিলেন। এই কৃতদাসের নাম ছিল হচ্ছে আচ্ছা এই কৃতদাসের নাম ছিল হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। এই কৃতদাসের নাম ছিল হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, ঠিক আছে। এবং এই যে কুতুবউদ্দিন আইবেক, উনি 1206 সালে মোহাম্মদ ঘুরির কাছ থেকে অনুমতি নিয়ে দিল্লিতে সুলতানি শাসনামলের সূচনা করে থাকেন।
এবং এই যে দিল্লি সালতানাত প্রায় 320 বছর স্থায়ী ছিল, অর্থাৎ 1206 সাল থেকে 1526, প্রায় 320 বছর দিল্লি সালতানাত কিন্তু স্থায়ী ছিল। ঠিক আছে। এবং এই যে কুতুবউদ্দিন আইবেক, উনি কিন্তু অনেক বিচক্ষণ শাসক ছিলেন, এবং কুতুবউদ্দিন আইবেকের নামে কিন্তু কুতুব মিনার নির্মিত হয়েছে। আমাকে বলতে পারবো কুতুব মিনার কোথায়? কুতুব মিনার কোথায় অবস্থিত? কমেন্টে একটু বলতে পারবো আমাকে কেউ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কুতুবউদ্দিন আইবেক হচ্ছে কুতুব মিনার হচ্ছে দিল্লিতে। ঠিক আছে। আচ্ছা, এবং এই যে দিল্লি এবং এই যে দিল্লি সালতানাতের টোটাল 4টা বংশ উল্লেখযোগ্য ছিল। একটা দাস বংশ, একটা খলজি বংশ, একটা তুঘলক বংশ, একটা হচ্ছে লোধি বংশ। ঠিক আছে। দাস বংশ বলা হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের বংশ। উনি যেহেতু একজন কৃতদাস ছিলেন, তাই ওনার বংশকে হচ্ছে দাস বংশ বলা হচ্ছে, কিন্তু কৃতদাস। এবং ওনার পরে এসেছে খলজি বংশ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিকে দিয়ে। এবার হচ্ছে তুঘলক বংশ, মোহাম্মদ বিন তুঘলককে দিয়ে। এবং হচ্ছে লোধি বংশ, এটা হচ্ছে ইব্রাহিম লোধিকে দিয়ে। ঠিক আছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই ইব্রাহিম লোধি কিন্তু লোধির দ্বারাই কিন্তু সুলতানি শাসনামলে শেষ হয়। ইব্রাহিম লোধি পানিপথের প্রথম যুদ্ধে বাবর দ্বারা পরাজিত হন। একটু পরের স্লাইডে আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের দিল্লি সালতানাত। এরপর যেটা হয়, আমাদের দিল্লি সালতানাতে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা পড়তে হয়। দ্যাট ইজ, দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1206 সালে। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। কিন্তু এখানে একটা কথা আছে, যদি কখনো পরীক্ষা আসে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তাহলে কিন্তু ভাইয়া আনসারটা হবে সুলতান ইলতুৎমিশ। ঠিক আছে। সুলতান ইলতুৎমিশকে বলা হয় হচ্ছে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্যাচ লাগানোর কোনো কারণ নেই। প্রকৃততে ত আছে, তুৎমিশে হচ্ছে ত আছে। তাহলে ত ত দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে সুলতান ইলতুৎমিশ। ঠিক আছে। ত আছে, ওখানেও ত আছে। ওকে। এবং দিল্লি সালতানাত পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কিন্তু এর পতন হয়। দিল্লি সালতানাত পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে বাবর ইব্রাহিম লোধিকে পরাজিত করে দিল্লি সালতানাতের পতন ঘটে এবং সূচনা ঘটে মুঘল সাম্রাজ্যের। এরপরে যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের বাংলায় স্বাধীন সুলতানি যুগ। দিল্লি সুলতানগণ দিল্লি সালতানাতের সূচনা করলেও মজার ব্যাপার হচ্ছে তারা বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেনি। কারণ বাংলা যে ভূমিটা, এটা হচ্ছে প্রচন্ড, মানে বলতে পারো দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে, বা খুবই বিশৃঙ্খল একটা জায়গা। তুমি চিন্তা করো, তুমি ব্রিটেনের কথা চিন্তা করো, ব্রিটেনের যে রাজ পরিবার, সেটা আজও কিন্তু চলমান, অনেক বছর ধরে চলমান। কিংবা তুমি চিন্তা করো রাশিয়া, চিন্তা করো যে পুতিন কত বছর ধরে প্রধানমন্ত্রী। বাংলাদেশে খালি ও আসে, আরেকজন, মানে পুরো হিন্দি সিরিয়ালের কাহিনী, ও আসে আরেকজন যায়, একজন আসে, এখানে এইসব কাহিনী ঘটে। বুঝতে পারছো? আচ্ছা, তো বাংলা শব্দ এসেছে কিন্তু বোগলাকপুর থেকে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে মানুষ আগে ডাকতো বোগলাকপুর বলে। বোগলাকপুর, বোগলাকপুর মানে হচ্ছে বিদ্রোহের নগরী। ঠিক আছে। বিদ্রোহের নগরী থেকে বাংলা শব্দটা এসেছে। এবং এই যে বাংলা, এই যে বিদ্রোহের নগরী, এটাকে কিন্তু দিল্লি সুলতানগণ শাসন করতে পারেনি বা অধিকারে রাখতে পারেনি। বাট এটার একটা টুইস্ট হয় হচ্ছে 1338 সালে। 1338 সালে সোনারগাঁয়ের শাসনকর্তা ছিলেন হচ্ছে বাহারাম খান। ওনার মৃত্যুর পর ওনার একজন বর্মরক্ষক ছিলেন, বর্মরক্ষক বা অ্যাসিস্ট্যান্ট ছিলেন। সেই বর্মরক্ষকের নাম হচ্ছে ফখরা। ঠিক আছে। এবং এই যে ফখরা বা পিএস বা অ্যাসিস্ট্যান্ট, এই ফখরা কিন্তু প্রভুর মৃত্যুর পর, বাহরাম খানের মৃত্যুর পর নিজেকে রাজা দাবি করেন এবং নিজের নাম দেন হচ্ছে আমাদের, নিজের নাম দেন হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। দেখো কোথাকার ফখরা আর কোথায় ফখরুদ্দিন মোবারক শাহ, কি নাম দিচ্ছে, নিজের নামই পাল্টা ফেলছে। তারপরও ফখরুদ্দিন মোবারক শাহ কিন্তু খুব ভালো একজন শাসক ছিলেন, এবং এর দ্বারা সূচনা হয় বাংলায় স্বাধীন সুলতানি যুগের। সুলতানি শাসকদের সুলতানি যুগের উল্লেখযোগ্য শাসক বৃন্দ হলেন ফখরুদ্দিন মোবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, গিয়াসুদ্দিন আদম শাহ, আলাউদ্দিন হোসেন শাহ এবং নুসরাত শাহ। এর মধ্যে শামসুদ্দিন ইলিয়াস শাহটা একটু বেশি বেশি ইম্পর্টেন্ট। এটার পাশে একটা স্টার দাও, কেননা শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম জনপদ গুলোকে বিলুপ্ত করেন। একটু আগে জনপদটা পড়লাম, এটা শামসুদ্দিন ইলিয়াস শাহ এসে বিলুপ্ত করে দেন। উনি বলেন যে আজ থেকে আর কোনো জনপদ থাকবে না, সবকিছুকে আমরা ইউনিফাইড একটা নাম দিব, সবকিছু ইউনিফাইড নাম হবে হচ্ছে বাঙ্গালা। সবকিছু ইউনিফাইড নাম হচ্ছে বাঙ্গালা। ঠিক আছে।
শামসুদ্দিন ইলিয়াস শাহ এসে সকল জনপদকে বিলুপ্ত করে দেন এবং বলেন সবগুলো জনপদ আজকে থেকে বাঙ্গালা নামে পরিচিত হবে। পরীক্ষায় বারবারই আসে বাংলা নামটা কে নামকরণ করেন? আনসার কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ। আচ্ছা, এছাড়াও স্বাধীন সুলতানি যুগের এই গিয়াসউদ্দিন আজম শাহ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। গিয়াসউদ্দিন আজম শাহর মৃত্যুর পরে কিন্তু অনেক পালাবদল হয়, অনেক পালাবদল হয়। তার ছেলেদের মধ্যে মারামারি বাঁধে কে সুলতান হবে, কে কি হবে না হবে। এই সুযোগটা বুঝে নেয় হচ্ছে রাজা গণেশ। এই সময় কিন্তু উনি নিজেকে আবার রাজা দাবি করেন। ঠিক আছে, আমরা দেখি রাজা গণেশ কি করেন। রাজা গণেশ গিয়াসউদ্দিন আজম শাহর মৃত্যুর পর নিজেকে রাজা দাবি করেন। উনি আসলে মূলত ছিলেন দিনাজপুরের একটা জমিদার এবং তিনিও কিন্তু আলটিমেটলি ভারতবর্ষের সিংহাসনে কিন্তু দুদিন বসেন। কিন্তু ওনার শাসন আমলে ইয়েমেন থেকে একজন ধর্ম প্রচারক যার নাম ছিল শাহজালাল, উনি কিন্তু ভারতবর্ষে আসেন। শাহজালাল আসার পর উনি এত ভালো একজন ধর্ম প্রচারক ছিলেন বা এত ইনফ্লুয়েন্সিয়াল একজন সুফি ছিলেন, ওনার প্রভাবে রাজা গণেশের যে ছেলে, রাজা গণেশের ছেলে কিন্তু ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ করে শাহজালালের নামের সাথে মিল রেখে নিজের নাম রাখেন জালালউদ্দিন মাহমুদ শাহ। জালালউদ্দিন মাহমুদ শাহ। এই যে জালালউদ্দিন মাহমুদ শাহ, উনি কিন্তু সকল মুদ্রায় নিজেকে আল্লাহর খলিফা বা খলিফাতুল্লাহ বলে নিজেকে উল্লেখ করেছিলেন। মুদ্রায় নিজেকে খলিফাতুল্লাহ বা আল্লাহর খলিফা বলে উল্লেখ করেন জালালউদ্দিন মাহমুদ শাহ, যিনি কিনা ছিলেন রাজা গণেশের একজন ছেলে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখন শুরু হবে হচ্ছে মোগল সাম্রাজ্য। তো আমি সাথে যেটা করি যে প্রতি ক্লাসে প্রতি কি বলে এটা কি বলে মানে 40 মিনিটস এর পর পর হচ্ছে আমি ব্রেক দিই। 40 মিনিটস অলরেডি ওভার হয়ে গেছে, তো আমার মনে হয় আমি তোমাদেরকে ব্রেক দেওয়াটা বেটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে একটু জানাও, তাহলে আমরা একটা ব্রেক নিতে পারি, ছোট ব্রেক, যেহেতু আমাদের 40 মিনিটস হয়ে গেছে। কারণ জিকে তো অনেক হিউজ ইনফরমেশন, ব্রেক নেওয়াটা বেটার। তাহলে আমরা ছোট একটা 5 মিনিট ব্রেক নিতে পারি। ব্রেকে হচ্ছে আমরা চোখ বন্ধ করে থাকবো, আর কিছু করতে হবে না, সুন্দর করে আমরা চোখ বন্ধ করে থাকবো। ঠিক আছে। এখন বাজে হচ্ছে 9টা 2। 9টা 2। 9টা 2 আমরা 5 মিনিট ব্রেক নিব। 9টা 7 পর্যন্ত আমরা হচ্ছে ধরো ঘরের মধ্যে হাঁটাচলা করবো বা চোখ বন্ধ করে থাকবো। ঠিক আছে। ওকে।
আচ্ছা এখন মানে 9:07, আমাদের ব্রেক ওভার, 5 মিনিটের ব্রেক। আচ্ছা আমরা আমাদের পড়ায় ফিরে যাই। আমরা ছিলাম হচ্ছে মোগল শাসন দিয়ে, তাই না? ইব্রাহিম লোধি থেকে পরাজিত করলো, এরপর হচ্ছে মোগল শাসন শুরু হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ওকে। তাহলে এখন আমরা আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিই যে ভাইয়া ক্লাসটা শুরু হয়েছে, ক্লাসটা শুরু হচ্ছে, আমরা সেটা আমাদের হচ্ছে আমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে থাকি যে ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়েছে। আচ্ছা তোমরা অনেকে দেখছি বই নিয়ে অনেক কোশ্চেন করছো, তাই না? আচ্ছা বই নিয়ে প্রথম কথা বলি, সেটা হলো ক্লাসের শুরুতে আমি বলে দিয়েছি না, শুরুতে বলে দিয়েছি যে তুমি 44 থেকে 48 পেজ নাম্বার পড়বা, যদি তোমার নতুন জিকে বই না আসে তো তোমার এটার উপরে এক্সাম হবে। আর নতুন জিকে বই সম্বন্ধে জানতে চাচ্ছ, আমি যে লেকচারটা দিচ্ছি এটা হচ্ছে আমার নিজের বই থেকে, যেটা আমি লিখছি নতুন জিকে বই সেটা থেকে আমি লেকচারটা দিচ্ছি। তো নতুন জিকে বই তোমাদেরকে দেখাই, দেখো ভাইয়া, ঠিক আছে একটু দেখো। সেটা হচ্ছে কি প্রথমে আমরা কি করছি, প্রথম বাংলা বাংলা ইতিহাস, এই ইতিহাসের প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমরা পয়েন্ট আউট করেছি। তারপর হচ্ছে বিভিন্ন ছবি দিয়েছি, ছবি দেওয়ার পর একটা ক্লাস করে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোকে আমরা ছক করে দিয়ে দিয়েছি। প্রত্যেক টপিকের সাথে কুইক রেসপন্স কোয়েশ্চেন রেখেছি, এবং প্রত্যেক টপিকের সাথে ধরো তুমি আলেকজান্ডারকে নিয়ে পড়াশোনা করছো, এখন জিকের তো কোনো শেষ নাই, পড়তে গেলে আরো বেশি ভালো হবে, তাই না? তো জিকের যে জিকে তুমি আরো ডিটেলসে পড়ার জন্য আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকের সাথে কিউআর কোড দিয়ে দিয়েছি। ধরো তুমি আলেকজান্ডার নিয়ে পড়লা, একটু আলেকজান্ডার নিয়ে পড়ালাম, আলেকজান্ডার নিয়ে পড়লা, তোমার আলেকজান্ডার সাথে আরো জানতে ইচ্ছা করলো, তখন তুমি জাস্ট কি করবা, বইতে কিউআর কোডটা স্ক্যান করবা, তুমি আলেকজান্ডার জীবনী সমগ্র জানতে পারবা, ঠিক আছে? এছাড়াও তোমার এখানে ধরো বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা অ্যাট এ গ্লান্স করে দিয়ে দিচ্ছি। তুমি চমৎকার একটা বই হয়েছে, দেখা যাচ্ছে তোমার অনেক ইনফরমেশন কিন্তু জরুরি প্রয়োজন হয় না, সেগুলোকে আমরা নাইস টু নো করে অ্যাড করে দিয়েছি, বুঝতে পারছো? যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো নাইস টু নো। এবং আমরা কি করেছি দেখো, প্রত্যেক টপিকের সাথে একদম ধরো এই টপিকটা থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট 10টা এমসিকিউ প্রয়োজন, এই 10টা এমসিকিউ আমরা স্পেশাল এক্সাম করে কিন্তু অ্যাড করে দিয়েছি। তো শুধু তাই না, শুধু তাই না, এবার হচ্ছে আমরা প্রশ্ন ব্যাংক একটা টপিক প্রত্যেকটা টপিক সাথে অ্যাড করে দিয়েছি। এই প্রশ্ন ব্যাংকে প্রথমে থাকছে হচ্ছে বিশেষ পরীক্ষা আসার প্রশ্নগুলো, এবং তারপর আমরা থাকছে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন গুলো, যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, প্রত্যেকটা ভার্সিটি কোয়েশ্চেন, এবং তারপরে থাকছে কিন্তু বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষার কোয়েশ্চেন গুলো। তারপরে তোমাদের পর্যাপ্ত প্র্যাকটিসের জন্য আমরা প্রত্যেকটা বিষয়ে এনাফ পরিমাণে হোম প্র্যাকটিস কিন্তু অ্যাড করে দিয়েছি। দেখা যাচ্ছে যে এক একটা কোন কোন টপিকে এরকম প্রায় তোমার 200-300 এমসিকিউ কোন কোন টপিকে আছে, কোন কোন টপিকে 200-300 বেশি 400-500 এমসিকিউ আছে, বড় বড় টপিক গুলো। এবং এই বইটা হতে চলেছে প্রায় 400 থেকে 500 পেজের মতো, বইয়ের কাজ অলরেডি শেষ, কিছু প্রুফ রিডিং বা কারেকশনের কাজ চলছে, তোমরা দ্রুত ইনশাআল্লাহ বইটা পাবা, তখন তোমাদের কিন্তু এসএমএস করা হবে। আচ্ছা তো যে জিনিসটা বলবো যে এই বইটা এখন হতে চলেছে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে বড় সংকলন। এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে এত বড় সংকলন, এত সুন্দর সংকলন আজ পর্যন্ত তৈরি করতে পারেনি। শুধুমাত্র ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের 400 থেকে 500 পেজ, চিন্তা করতে পারো। তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে রিলায়েবল সোর্স হচ্ছে কিন্তু এটা আমরা তৈরি করছি। বিভিন্ন রিসোর্স ঘেটে, বিভিন্ন তোমাদের নেট ঘেটে আমরা কিন্তু পড়াশোনা করে সুন্দর একটা বই তৈরি করছি। এবং এই বইটা তৈরি করতে আমাদের কিন্তু দিন রাত পরিশ্রম করতে হয়। সে পরশু দিনেও দেখা যাচ্ছে আমি মেডিকো ফার্মগেট ব্রাঞ্চে রাত 12টার সময় বাসায় এসেছি, দিন রাত এগুলো নিয়ে আমরা কাজ করছি যে তোমাদেরকে যত তাড়াতাড়ি আমরা এই বইটা তৈরি করে দিতে পারি, এবং যত সুন্দর একটা চমৎকার একটা বই যেন তোমাদেরকে আমরা তুলে দিতে পারি, যেটা কিনা বাংলাদেশের ইতিহাসের বেস্ট বই হবে ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে। ইতিহাস নিয়ে যেই বই লিখবো সেটা ইতিহাসকে ব্রেক করবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা সময় চলে এসেছে অলরেডি, আমরা হচ্ছে আমাদের পড়ায় চলে আসি, ঠিক আছে? আমাদের স্লাইডে ফিরে আসি। আমরা পড়ছিলাম এখানে মোগল শাসনামল। মোগল সাম্রাজ্য কিন্তু শুরু হয়েছিল তোমাদের বইটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে জানাতে পারো, যে বইটা তোমাদের রিমার্কস বা কমেন্টস কি, মানে যেটা দেখালাম এটা তোমার কি আইডিয়া করতেছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা ভাইয়া এই বইটা পড়া ইনশাআল্লাহ এনাফ, আমরা আশা করতেছি যে এই বইটা থেকে তোমাদের মেডিকেল ইনশাআল্লাহ 10-এ 10 কমন পড়ানো যাবে। এখন এটা ভয় পেও না 4 থেকে 500 পেজ পড়া যাবে কিনা, 4 থেকে 500 পেজ পড়ার মতো টাইম তোমাদেরকে দেওয়া হবে, এবং আমরা যেহেতু জানি যে যে পরিমাণ টাইম হবে তুমি ইজিলি পড়তে পারবা, এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কিন্তু আমরা কোয়েশ্চেন সলভ করে দিয়েছি। তুমি অ্যাটলিস্ট পড়তে পারো বা না পড়ো, অ্যাটলিস্ট তুমি যদি কোয়েশ্চেন গুলো সলভ করো দ্যাটস মোর দ্যান এনাফ। আরো মজার ব্যাপারটা হচ্ছে এই বই এত বেশি ছবি আছে, তুমি ইজিলি ইনফরমেশন গুলোকে অ্যাকুমুলেট করতে পারবা, খুব ইজিলি ইনফরমেশন তুমি নিতে পারবা, যেটা অন্য কোনো ভাবে তুমি নিতে পারতে না, বুঝতে পারছো? আচ্ছা মানে একবার পড়ে দেখা তোমার মনে থাকবে, এভাবে কিন্তু আমরা ছন্দ ছড়া টেকনিক অ্যাড করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
ওকে, এখন আমাদের যে উপমহাদেশে মুসলিম শাসন, এটাকে আমরা পড়বো মুঘল সাম্রাজ্য দিয়ে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে লোধি বংশের শাসক ইব্রাহিম লোধিকে পরাজিত করে বাবর ভারতবর্ষে মুঘল শাসনের গোড়াপত্তন করেন। তাহলে দেখো, আমরা একটু যদি বললাম লোধি বংশ, এই যে লোধি বংশ, এই লোধি বংশই কিন্তু দিল্লি সালতানাতের শেষ বংশ ছিল। লোধি বংশের ইব্রাহিম লোধি কিন্তু পরাজিত করেন হচ্ছে বাবর 1526 সালে, এবং ভারতবর্ষে কিন্তু মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন মোট 17 জন, তাদের মধ্যে 6 জন হচ্ছেন উল্লেখযোগ্য। ঠিক আছে, তাদের মধ্যে 6 জন কিন্তু উল্লেখযোগ্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এই 6 জনের নাম কিন্তু আমাদেরকে পড়তে হয়, তার আগে আমাদেরকে বাবর নিয়ে কিছু জিনিসপাতি জানতে হবে। সম্রাট বাবর পিতার দিক থেকে ছিলেন তৈমুর লং এবং মায়ের দিক থেকে ছিলেন চেঙ্গিস খানের বংশধর। চেঙ্গিস খান এত দুর্ধর্ষ একজন মানুষ ছিলেন, উনি প্রায় 40 বছরে সারা পৃথিবীকে ওনার করায়ত্তে এনে ফেলেছিলেন। মাত্র 40 বছরে সারা পৃথিবীকে উনি শাসন করেছিলেন, এবং বলা হয়ে থাকে চেঙ্গিস খান একাই সারা পৃথিবীতে 10% মানুষ হত্যা করেছিলেন। চেঙ্গিস খান ও তার বাহিনী পৃথিবীর 10% মানুষকে হত্যা করেছিলেন, অর্থাৎ করোনার থেকেও বেশি ভাবতে পারো, করোনার থেকেও চেঙ্গিস খানের প্রকোপ বেশি ছিল। এখন চিন্তা করো, এই ছবি দেখতে পাচ্ছ চেঙ্গিস খান, এটা কিন্তু চেঙ্গিস খান। তাহলে তুই বাবার দিক থেকে পাচ্ছে তৈমুর লং, মায়ের দিক থেকে পাচ্ছে চেঙ্গিস খান। তাহলে চিন্তা করো এই মানুষটা কত বড় সাহসী বা কত বড় নির্ভীক হবে। আসলে এই মানুষটা আসল নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ। ওনার সাহসিকতা ও নির্ভীকতার জন্য ওনাকে বাবর উপাধি দেওয়া হয়। বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। ঠিক আছে, তাহলে আসল নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ, তাহলে উপাধি সহ আমরা বলছি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। উনি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কিন্তু লোধি বংশকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের কিন্তু সূচনা করেন। ঠিক আছে, ওকে। এখন আমরা উপমহাদেশে মুসলিম শাসন, এখান থেকে আমরা যেটা করব, উপমহাদেশে মুসলিম শাসনের 6 জন শাসক ছিল আমাদের মুঘল সম্রাট, এদের নাম কিন্তু পড়তে হয় এবং সিরিয়ালি পড়তে হয়। প্রথমে বাবর, পর হচ্ছে হুমায়ুন, এরপর হচ্ছে আকবর, এরপর জাহাঙ্গীর, এরপর শাহজাহান, এরপর হচ্ছে আওরঙ্গজেব। সিরিয়ালটা হচ্ছে এরকম: বাবর, দেন হুমায়ুন, হুমায়ুনের পর আকবর, আকবর পর জাহাঙ্গীর, দেন শাহজাহান, এরপর হচ্ছে আওরঙ্গজেব। আমরা এটা সিরিয়ালটা এভাবে মনে রাখি: বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। ঠিক আছে, বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার থেকে আসতেছে বাবর, হইল থেকে আসতেছে হুমায়ুন, একবার থেকে আসতেছে আকবর, জ্বর থেকে জাহাঙ্গীর, সারিল থেকে শাহজাহান, ঔষধ থেকে আসতেছে আওরঙ্গজেব। তাহলে মোগল সাম্রাজ্য কে কে ছিল? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা, চেঙ্গিস খান মুসলিম ছিল না, চেঙ্গিস খান ছিল যে মঙ্গল বংশের। ঠিক আছে, ওর হচ্ছে মঙ্গল বলতে ওদের নিজেদের ধর্ম ছিল, ওরা কিন্তু মুসলমান ছিল না। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে 6 জন শাসকের নাম আমরা পড়লাম, এদের কিছু উল্লেখযোগ্য কর্ম কিন্তু পড়তে হয়, সব পড়তে হয় না, কিছু কিছু পড়তে হয়। যেমন আকবরের কিছু উল্লেখযোগ্য কর্ম ছিল, সেটা হচ্ছে তিনি 12 ভূঁইয়াদের সাথে যুদ্ধ করেছিলেন। 12 ভূঁইয়াদের সাথে উনি কিন্তু যুদ্ধ করেছিলেন। তোমাদের একটা কথা থেকে বলেছে, বাংলায় দখল করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। বাংলা পুরোপুরি দখল করার পরও আমরা দেখেছি বাংলার ছোট ছোট অঞ্চলে ছোট ছোট জমিদাররা ছিলেন, এবং এই জমিদাররা একে অপরকে হেল্প করতেন। এরকম 12 জন জমিদার ছিলেন। ঠিক আছে, এই জমিদারকে বলা হতো 12 ভূঁইয়া। এই 12 ভূঁইয়ারা এতটাই শক্তিশালী ছিল যে আকবর তাদেরকে আক্রমণ করে কিন্তু তারা ব্যর্থ হন, এবং আকবর কিন্তু 12 ভূঁইয়াদের দমন করতে পারেননি। এছাড়া আকবরের কিন্তু আরো অনেক উল্লেখযোগ্য কর্ম ছিল, যেমন আকবর দিনে ইলাহি তৈরি করেছিলেন, তাই না? তারপরে আকবর ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি শাসন করেছিলেন। উনি জিজিয়া কর, তীর্থ কর এগুলো কিন্তু প্রচলন করেছিলেন। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের জাহাঙ্গীর হচ্ছে ঢাকাকে প্রথম রাজধানী করেন, এবং ঢাকার নামকরণ করেন হচ্ছে জাহাঙ্গীরনগর, এবং উনি কিন্তু ধোলাই খাল খনন করেন, এবং ঢাকাকে প্রথম রাজধানী করেন কিন্তু মূলত ওনার সুবাদার। মনে রাখা ভাইয়া, মুঘল সাম্রাজ্যে কিন্তু একজন শাসক থাকতেন, তার একজন সুবাদার থাকতেন। যেমন ধরো জো বাইডেন যদি একজন প্রেসিডেন্ট হন, ওনার কিন্তু একজন ভাইস প্রেসিডেন্ট আছে। সিমিলারলি মুঘল সম্রাটে কিন্তু একজন শাসক থাকতে আরেকজন সুবাদার থাকতেন। যেমন জাহাঙ্গীরের সুবাদার ছিল ইসলাম খান কি করেছিলেন?
ঢাকাকে প্রথম রাজধানী করেছিলেন 1610 সালে। 1610 সালে এবং ঢাকার নামকরণ করেছিলেন জাহাঙ্গীরনগর। উনি চিন্তা করেছিলেন আমার যে বসের নামে ঢাকাকে নামকরণ করে দিই, বসের নামে নামকরণ করেছিল জাহাঙ্গীরনগর, ঠিক আছে। এবং উনি ধোলাইখাল খনন করেন। তারপর এসেছে শাহজাহান, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে, সারিল হচ্ছে শাহজাহান। শাহজাহান হচ্ছে বিনা শুল্কে ইংরেজদের অবাধ বাণিজ্যের সুযোগ দেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমরা জানি এটার কত বড় ভুলের মাসুল, এটা কত বড় ভুল ছিল, আর এই ভুলের মাসুল আমরা কিভাবে দিয়েছি। ইংরেজদেরকে বাণিজ্য সুবিধা দেওয়ার কারণে আমাদের কত বড় ক্ষতি হয়েছিল। এখন আমাকে একটু তোমার কমেন্টে জানাবা, শাহজাহানের একটা উল্লেখযোগ্য স্থাপনা আছে যেটা শাহজাহান নিজে বানিয়েছিলেন, সেই স্থাপনার নাম কি? শাহজাহান একটা উল্লেখযোগ্য স্থাপনা তৈরি করেছিলেন, আমাকে বলতে হবে শাহজাহানের সেই উল্লেখযোগ্য স্থাপনার নাম কি। আচ্ছা, আচ্ছা সময় পাচ্ছে। এটা হচ্ছে তাজমহল, ঠিক আছে, তাজমহল। এই যে আমি ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তাজমহল, ঠিক আছে। তাহলে তাজমহল হচ্ছে শাহজাহান তার স্ত্রী মমতাজকে ভালোবেসে নির্মাণ করেছিলেন। তো মজার ব্যাপারটা হচ্ছে কি, এই তাজমহলকে তৈরি ভোগ করতে পারে নাই। কারণ কি, এই তাজমহল কেন ভোগ করতে পারে নাই? তাজমহলের চারপাশে যে ডায়মন্ড বা হীরা খচিত ব্যাপারগুলো ছিল, হীরা খচিত অনেক ডায়মন্ড এমন ছিল, এটা কিন্তু ওরা নিজের টাকায় করা না, এটা হচ্ছে মানুষকে শোষণ করে তৈরি করা। তো তুমি যদি একটা অপরাধ করো, যে পাপ যদি করো, তোমাকে তো এটার মাসুল দিতেই হবে। মানুষকে শোষণ করে এইটা কিন্তু তৈরি করেছিলেন তাজমহল। আলটিমেটলি কিন্তু উনি এটা ভোগ করতে পারে নাই। উনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত জেলখানায় বসে বসে শুধুমাত্র এই তাজমহলকে দেখেছেন আর কেঁদেছেন, উনি কিন্তু আসলে এটা ভোগ করতে পারে নাই। এনিওয়ে, তারপর হচ্ছে আমাদের ওষুধ হচ্ছে আওরঙ্গজেব। আওরঙ্গজেবের সুবাদার ছিল হচ্ছে দুইজন, মীর জুমলা, এরপর হচ্ছে শায়েস্তা খান। মীর জুমলা থেকে আমরা একটা পয়েন্টই পড়ি, সেটা হচ্ছে উনি ঢাকা গেট নির্মাণ করেন। এছাড়া শায়েস্তা খান যিনি ছিলেন, তিনি ছিলেন আওরঙ্গজেবের মামা হতেন, মামা, ঠিক আছে। এবং এই যে শায়েস্তা খান, উনি পর্তুগিজ জলদস্যুদের কিন্তু ভারতবর্ষ থেকে বিতাড়িত করেন। একটু পর আমরা পর্তুগিজ নিয়ে পড়বো, তখন এটা আবার আসবে, ঠিক আছে। এবং এই যে শায়েস্তা খান, উনি পর্তুগিজ জলদস্যুদের বিতাড়িত করতেছে বা সাইজ করতেছে বা শায়েস্তা করতেছে, এখান থেকে কিন্তু আমরা শায়েস্তা টার্মটা ইউজ করি। শায়েস্তা খান হচ্ছে ওই যে বিতাড়িত করছে, ওখান থেকে তাকে আমরা শায়েস্তা খান নামে চিনি, বা আমরা বাংলাকে এরকম, না সরি, শায়েস্তা খান, তার নাম শায়েস্তা খান, আমরা শায়েস্তা ওয়ার্ডটা এখান থেকে মূলত নিয়েছি। আচ্ছা, এছাড়াও শায়েস্তা খান চট্টগ্রাম দখল করেন এবং চট্টগ্রামের নাম দেন হচ্ছে ইসলামাবাদ। চট্টগ্রামের নাম উনি দেন ইসলামাবাদ, ঠিক আছে। এছাড়াও চকবাজারে চক মসজিদ এবং ছোট কথা নির্মাণ করেন। শায়েস্তা খানের আরেকটা উল্লেখযোগ্য স্থাপনা ছিল হচ্ছে লালবাগের কেল্লা। আমাদের ডিএমসি যারা আছে, আমরা অনেক সময় বিকালবেলা লালবাগের কেল্লায় কিন্তু যাই, ঠিক আছে। লালবাগের কেল্লা অনেক সুন্দর একটা জায়গা। এখানে মূলত শায়েস্তা খান তার যে কন্যা, তার একমাত্র আদরের কন্যা, তার নাম ছিল ইরান দুখ, তাকে হচ্ছে সমাহিত করা হয়েছে। ইরান দুখকে শায়েস্তা খান আদর করে ডাকতেন পরি বিবি, আদর করে ডাকতেন হচ্ছে পরি বিবি। তাই পরি বিবির মাজার হচ্ছে এই লালবাগের কেল্লায় অবস্থিত, ঠিক আছে। পরীক্ষা যদি কোয়েশ্চেন আসে পরি বিবির মাজারে শায়িত পরি বিবির আসল নাম কি, আনসার কি হবে ভাইয়া? আনসার হবে হচ্ছে ইরান দুখ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। শায়েস্তা খান, থ্যাঙ্কস শায়েস্তা খান, ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে এই পরবর্তী কথাবার্তা। আজকে আমাদের এই টপিকের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি, মুসলিম আমলে আগত বিভিন্ন পর্যটক। একজনের নাম হচ্ছে ইবনে বতুতা, আরেকজনের নাম হচ্ছে শাহজালাল। ইবনে বতুতা ছিলেন মরক্কোর একজন পর্যটক। উনি এই ভারতবর্ষকে বলেছিলেন, বাংলাকে বলেছিলেন দোজখপুর নিয়ামত। কারণ এখানে হচ্ছে এত দাঙ্গা হামাঙ্গা, এত মারামারি, তার কিন্তু দোজখ মনে হয়েছিল। বাট এখানে অনেক সুজলা সুফলা, অনেক সম্পদ ছিল, যার কারণে উনি একটা নাম দিয়েছিলেন দোজখপুর নিয়ামত বা আশীর্বাদ পুষ্ট নরক, ঠিক আছে। বাংলায় বলতে গেলে আশীর্বাদ পুষ্ট নরক। এবং এই দোজখপুর নিয়ামত কথাটা উনি উল্লেখ করেন কিতাবুল রেহালা গ্রন্থে। তাহলে পরীক্ষা যদি কোশ্চেনটা ঘুরিয়ে আসে, কিতাবুল রেহালা, কিতাবুল রেহালা কার বই? আনসারটা হচ্ছে ইবনে বতুতা। এছাড়া আমাদের পড়তে হয় শাহজালাল। শাহজালাল আমরা জানি সিলেটে এসেছিলেন, উনি ইয়েমেন থেকে এসেছিলেন। শাহজালাল শাহপনের মাদার হচ্ছে সিলেটে। সিলেটে কিন্তু অনেক আউলিয়াই আছে। এরপরে আজকে আমাদের লাস্ট টপিক। ও আচ্ছা, ঠিক আছে, আমরা এতক্ষণ যা পড়লাম এটা নিয়ে আমরা একটু দেখি বিগত বছরের কোয়েশ্চেন গুলো, একটু দেখি আমরা এতক্ষণ যা পড়লাম তা দিয়ে আমরা পাস্ট ইয়ারের কোয়েশ্চেন গুলো আনসার করতে পারি কিনা। প্রথম কোয়েশ্চেন, এটা হচ্ছে বিসিএস এর কোয়েশ্চেন।
ঢাকায় বাংলার রাজধানী স্থাপনে মুঘল সুবাদার কে ছিলেন? ঢাকাকে বাংলার রাজধানী স্থাপনকালে মুঘল সুবাদার কে ছিলেন? একটু আগে ভাই পড়িয়েছি স্লাইডে, সেটা হচ্ছে কি ইসলাম খান। ইসলাম খান 1610 সালে ঢাকাকে প্রথম রাজধানী করেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আনসার হচ্ছে ইসলাম খান। কত সালে? 1610 সালে। ঢাকায় ধোলাইখাল কে খনন করেন? সেম আনসার, ইসলাম খান খনন করেন। ঢাকার লালবাগ দুর্গ কে নির্মাণ করেন? শায়েস্তা খান নির্মাণ করেন। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? আনসার কিন্তু ভাইয়া শায়েস্তা খান। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। এটুকু বললেই আজকে আমাদের মতো আমরা আমাদের এই লেকচারটা কিন্তু শেষ করতে পারবো। ইউরোপীয়দের যে আগমন, ভারতবর্ষে সর্বপ্রথম ইউরোপ থেকে সর্বপ্রথম ভারতে আসা জলপথ আবিষ্কৃত হয় হচ্ছে 1498 সালে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা এই জলপথ কিন্তু আবিষ্কার করেন। ঠিক আছে, তার আগে কিন্তু ভারত জানতোই না যে ইউরোপ থেকে ভারতবর্ষে আসা যায়। এটা কি আবিষ্কার করেন? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। তাহলে স্বভাবতই ভারতবর্ষে সর্বপ্রথম পর্তুগিজরা এসেছে, তারপরে ডাচরা এবং পরে কিন্তু ফরাসিরা। পর্তুগিজরা 1498 সালে এসেছিল এবং তারা এদেশে ব্যবসা বাণিজ্য করার অনুমতি পায় সম্রাট আকবরের আমলে। তোমরা একটু আগে আমি বলেছি সম্রাট আকবর ছিলেন অনেক অনেক মানে মানে ব্যবসা বাণিজ্যের অনেক উন্নত সাধন করেছিলেন। উনি কিন্তু পর্তুগিজদেরকে ব্যবসা বাণিজ্য করার অনুমতি দেন। মজার ব্যাপারটা হচ্ছে সবাই কিন্তু সুযোগটাকে রেসপেক্ট করতে জানে না, সবাই এটাকে অপব্যবহার করে বা মিস ইউজ করে। পর্তুগিজরা এক সময় বাণিজ্য করতে করতে এদেশে জলদস্যু বা ছিনতাই করতে, চুরি ডাকাতি চিন্তা শুরু করে। তারা নৌকায় ভরে আসতো, এসে হচ্ছে আমাদের সব ধন সম্পদ ছিনিয়ে চলে যেত। পর্তুগিজ সব জলদস্যুদেরকে আমরা বলতাম হচ্ছে হারমাত। আর এমনিতে পর্তুগিজদেরকে আমরা ফিরিঙ্গি নামে চিনি, পর্তুগিজদেরকে আমরা ফিরিঙ্গি নামে চিনি, বাট পর্তুগিজ জলদস্যুদেরকে বলা হতো হচ্ছে হারমাত। আর এই যে হারমাত, এই পর্তুগিজ জলদস্যু যারা কিনা আমাদের সম্পদকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, এদেরকে সাইজ করেন হচ্ছে শায়েস্তা খান। ঠিক আছে, এদেরকে সাইজ করেন কে? শায়েস্তা খান। ওকে, আচ্ছা। এবং ওনার পরে এসেছে হচ্ছে দাস বা ওলন্দাজরা। দাস বা ওলন্দাজরা 1602 সালে বাংলায় আসেন এবং ডাচ বলতে বলতে আমরা বুঝি নেদারল্যান্ডের মানুষজন। ওরা কিন্তু খুব একটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল না বা হাউনি তেমন কিছু করতে পারেনি। এরপর হচ্ছে ফরাসিরা। ফরাসিরা কিন্তু আমরা জানি ওরা অনেক ভালো ছিল, ওরা কিন্তু আমাদের নবাব সিরাজউদ্দৌলার পক্ষে ছিল ফরাসিরা। ঠিক আছে, আসলে ফরাসিরা এসেছে 1668 সালে এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এক বনে কখনো দুইটা বাঘ থাকতে পারে না। ভারতবর্ষে কিন্তু দুইটা বাঘ ছিল, একটা হচ্ছে ইংরেজ, একটা হচ্ছে ফরাসিরা। ইংরেজরাও চাই ব্যবসা করতে, ফরাসিরাও চাই ব্যবসা করতে, তাই ইংরেজরা ফরাসিরা সবসময় মারামারি হইতো। বুঝতে পারছো? ফরাসিরা হচ্ছে চন্দননগরে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করেন। বাণিজ্য কুঠি স্থাপন করার পর সেটা কিন্তু ইংরেজরা ভেঙে ফেলে এবং তারা কিন্তু আরো জায়গায় উল্লেখযোগ্য কুঠি নির্মাণ করে, যেমন বালেশ্বরে, কাশিম বাজারে, চন্দননগরে। ঠিক আছে, এই ছিল ফরাসিদের আগমন। এরপরে ক্লাসে আমরা মূলত পড়বো ব্রিটিশ শাসনামল নিয়ে। তাহলে আজকে আমরা কি কি পড়লাম এই টপিক গুলো আরেকবার আমরা রিভিউ করি। প্রথমে ক্লাসের শুরুতে আমরা পড়েছি ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। দতের দেশ, দতের দ্রাবিড়, তাই না? বিভিন্ন জনপদে ভাগ করা হয়। জনপদে আমি তোমাদেরকে পড়িয়েছি, পড়াবার তোমাদের কাছ থেকে কমেন্টে পড়া নিয়েছি এবং আমরা দেখতেছি সুন্দর সুন্দর টেকনিক দিয়ে যে আমরা বিগত বছরের কোয়েশ্চেন গুলো কিন্তু আনসার করতে পারতেছি, তাই না? তারপর আমরা পড়েছি আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে আগমন। ঠিক আছে, এখানে আমরা পড়েছি আলেকজান্ডার ছিলেন গ্রিসের অধিবাসী এবং তার দ্বারাই কিন্তু ভারতবর্ষের ইতিহাস লিখিত হয়। এবং খ্রিস্টপূর্ব 3000 শব্দের আগ পর্যন্ত কিন্তু ভারতবর্ষের আমরা কোন ইতিহাস সম্বন্ধে জানতেই পারি না। তারপর আগে গেছে মৌর্য যুগ, গুপ্ত যুগ, পাল যুগ আর হচ্ছে সেন যুগ, তাই না? এরপরে আমরা দেখেছি যে মাৎস্যন্যায় কি, মাৎস্যন্যায় হচ্ছে বা অরাজক পরিস্থিতি। ঠিক আছে, এবং আমরা কিন্তু পড়েছি আমরা পাল বংশ নিয়ে পড়েছি, গোপাল, ধর্মপাল। তারপর আমরা পড়েছি হচ্ছে সিন্ধু বিজয় নিয়ে, মোহাম্মদ বিন কাসিম। তারপর আমরা পড়েছি দিল্লি সালতানাত, কুতুবউদ্দিন আইবেককে নিয়ে। তারপর আমরা ভাই পড়েছি মুঘল সাম্রাজ্য নিয়ে, আমরা সম্রাট বাবরকে নিয়ে জেনেছি। 6 জন মুঘল সম্রাটকে নিয়ে পড়েছি। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। এছাড়াও প্রত্যেক মুঘল সাম্রাজ্যের কিছু উল্লেখযোগ্য কর্ম কিন্তু আমরা পড়েছি। ঠিক আছে, এবং প্রত্যেক এরপর আমরা পড়েছি মূলত আমরা, এবং এটা পড়ার মাধ্যমে আমরা দেখেছি যে আমরা বিগত বছরের কোয়েশ্চেন গুলো কিন্তু আনসার করতে পারছি এবং আমাদের কিন্তু এনাফ পরিমাণে কনফিডেন্স গ্রো আপ হয়েছে যে আমরা এটুকু পড়লে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় সেই 2 থেকে 3টা এমসিকিউ কিন্তু আমরা আনসার করতে পারছি। এবং তারপর আমরা পড়েছি ইউরোপীয়দের আগমন,
এক এক এসেছে পর্তুগিজ, তারপরে ডাচ, এরপর কিন্তু ফরাসিরা। ঠিক আছে, এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে বলেছে আজকে প্রথম জিকে ক্লাস, আজকে যেন বেস্ট জিকে ক্লাস হয়। ঠিক আছে, এবং আমি মনে করি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তোমাদের কেমন লেগেছে ক্লাস তোমরা জানাতে পারো। নেক্সট দিন এক্সামে 44 থেকে 38 নম্বর পৃষ্ঠা থেকেই আসবে, 44 থেকে 38 পৃষ্ঠা থেকে 50টা এমসিকিউ পরীক্ষায় আসবে। ঠিক আছে, আমাদের যে বর্তমান জিকে বইটা ওইখান থেকে। ঠিক আছে, আচ্ছা, এবং নেক্সট ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো জিকে ক্লাসে। আর সবসময় একটা কথা বলি, ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড। সবসময় বড় বড় স্বপ্ন দেখবা, ইনশাআল্লাহ ডিএমসিতে আসলে দেখা হবেই। চিন্তা করবো যে ভাইয়া আমিও তো 1 বছর আগে তোমাদের মতো মেডিকেল স্টুডেন্ট ছিলাম, আমারও 2টা হাত, 2টা পা, 2টা চোখ ছিল, তাহলে তোমাদের এখন আছে, তো তোমাদের তো সেম জিনিস আছে, তাহলে তোমরা কেন পারবা না? তোমাদেরকে পারতে হবে। আর একটু আমি বলেছি পালাবার কোনো পথ নেই, হয় আমরা যুদ্ধ জয় করবো, নতুবা কিন্তু আমাদের স্বপ্নের সলিল সমাধি হবে। আর সবসময় বলি ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড। ঠিক আছে, বড় বড় স্বপ্ন দেখো, বড় বড় মানে সেই অনুসারে আমরা পড়তে থাকবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিকে প্রবলেম টপিকস যেটা মেনশন দাও, আমি ইনশাআল্লাহ আনসার দিয়ে ফেলবো। ক্লাস শেষে একটু পরে আমি ক্লাস নোটটাও আমরা আপলোড দিয়ে দিচ্ছি। সেই পর্যন্ত সবার শুভ কামনা, সবাই মন দিয়ে পড়বো। আর আর আমাদের জিকে নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, জিকে অনেক মজার একটা টপিক, মজার একটা সাবজেক্ট। আর করোনা কিন্তু অনেক প্রকোপ বেড়ে গিয়েছে, আমরা কিন্তু সবাই ঘরে বসে ঘরে থাকার চেষ্টা করবো, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবো না। আর আমাদের আত্মীয় সবার প্রতি আমরা খেয়াল রাখি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, ঠিক আছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি, রুটিন অনুসারে এক্সাম হবে 50 মার্কের। সুস্থ থাকি, ভালো থাকি, ইনশাল্লাহ আবার কোনোদিন দেখা হবে। আর আমি আসবো কিনা ঠিক নেই, দেখা যাচ্ছে আমার অনেক ব্যস্ততা থাকে, হয়তো বা অন্য কোনো ক্লাসে আদৌ আসা হবে কিনা আমি জানি না। ব্যস্ত ব্যস্ত না থাকলে, ফ্রি থাকলে হয়তো আসতে পারি, নতুবা হয়তো আসা হবে না। আর সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সেই পর্যন্ত সবার শুভকামনা। তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।